দল বিচেষ্ট হামিদুর রহমান দলের প্রথম বক্তা নুসরাত জাহান অরিন। আমি নুসরাত জাহান অরিনকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমি জানিয়ে রাখতে চাই আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ঝিনাইদহ ক্যাবের সম্মানিত সভাপতি জনাব আমিনুর রহমান টুকু। তিরিশ লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহের আঁচলে গড়েছি আমাদের দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। হে অনাগত, আমরা বর্তমান সাজিয়ে রেখে যাব তোমাদের জন্য। আমি ইতিহাস হতে চাই। মাননীয় মডারেটর, আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব 1971 সালে কোনো আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নয়, বরং জনগণ যখন সচেতন হয়ে সংঘবদ্ধ হয়ে গণ আন্দোলন করে তোলে ঠিক তখনই তারা স্বাধীনতা অর্জন করে। ঠিক একইভাবে আমরা যখন জনগণকে তাদের ভোক্তা অধিকার সম্পর্কে জানাতে পারবো, তাদেরকে সচেতন করে তুলতে পারবো, ঠিক তখনই ভোক্তা অধিকার নিশ্চিত হবে। অর্থাৎ জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। প্রথমে আমি মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বক্তাদের এবং উপস্থিত সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে সুদৃঢ়ভাবে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয়কে বিশ্লেষণ করলে আমরা পাই 3টি শব্দ, যথা জনসচেতনতা, ভোক্তা অধিকার এবং নিশ্চিত করা। প্রথমেই আসি জনসচেতনতার কথায়। জনসচেতনতা বলতে আমরা বুঝি জনগণের সচেতনতাকে, যেখানে সচেতনতা বলতে আমরা বুঝি নিজের জ্ঞানকে সবসময় জাগ্রত করে রাখা, যেন নিজের দ্বারা নিজের বা অপরের কোনো ক্ষতি না হয়। আর এখানে জনসচেতনতার সাথে ই প্রত্যয় যুক্ত করে এটাই বোঝানো হয়েছে যে একমাত্র জনসচেতনতা সৃষ্টি করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব। এরপর আসি ভোক্তা অধিকারের কথায়। ভোক্তা হলেন তিনি যিনি বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত সম্পূর্ণ মূল্য পরিশোধ করে অথবা সম্পূর্ণ বাকিতে কোনো পণ্য বা সেবা ক্রয় করেন। আর ক্রয়কৃত পণ্য বা সেবাটি সঠিক পরিমাপে বা সঠিক পরিমাণে পাওয়ার বিষয়টি হচ্ছে অধিকার। আর নিশ্চিত করা বলতে বোঝায় কোনো কিছুকে বাস্তবায়ন করা। মাননীয় মডারেটর, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 37 নম্বর ধারা এবং 51 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে পণ্যের মোড়ক ব্যবহার না করা, অর্থাৎ পণ্যের মোড়কে সংশ্লিষ্ট পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখ, ওজন, পরিমাণ বা উপাদান যদি স্পষ্টভাবে লিপিবদ্ধ করা না থাকে তাহলে ওই দোকানের বিরুদ্ধে মামলা করা যাবে এবং ওই অপরাধীর অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়াও 72 নং ধারাতে উল্লেখ রয়েছে ওষুধে ভেজাল মিশ্রণ করলে বা নকল ওষুধ তৈরি করলে যদি মামলা দায়ের করা হয় তবে সেই অপরাধীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের দেশের অধিকাংশ ভোক্তাই এই সমস্ত আইন সম্পর্কে অবগত নয়, যার কারণে প্রতিনিয়ত তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। মাননীয় মডারেটর, একজন ভোক্তা যিনি জানেনই না ভোক্তা অধিকার কি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কি, ভোক্তার অধিকার লঙ্ঘন হলে কি ব্যবস্থা নিতে হবে, কিভাবে অধিকার নিশ্চিত করতে হবে, তবে কি তার ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব? হ্যাঁ মাননীয় মডারেটর, অবশ্যই সম্ভব। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা ওই ভোক্তাকে জানাতে পারবো যে তার অধিকার কি, তাকে কিভাবে ভোক্তা অধিকার নিশ্চিত করতে হবে। তাহলে প্রতিপক্ষের কাছে জানতে চাই, প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলের সকল ভোক্তাকে তাদের অধিকার সম্পর্কে কিভাবে জানানো সম্ভব, কিভাবে সচেতন করা সম্ভব। জনসচেতনতার সৃষ্টিমূলক বিভিন্ন অনুষ্ঠান, টক শো, প্রচারণা ইত্যাদির মাধ্যমে, নাকি আইনি ব্যবস্থা বা অন্য কোনো পন্থা অবলম্বনের মাধ্যমে? প্রশ্ন রইল।
মাননীয় মডারেটর, আমরা সবাই জানি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির সংস্পর্শে এসে প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলের সব ক্ষেত্রে উন্নত হতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখতে পাই প্রতিটি মানুষের মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা। সম্প্রতি একটি জরিপ থেকে জানা যায় দেশের 17 কোটি মানুষের রয়েছে 14 কোটি ফোন। মাননীয় মডারেটর, যার মাধ্যমে তারা খুব সহজেই তাদের বিভিন্ন সমস্যার সমাধানে ওই সমস্ত ফোন ব্যবহার করছে। মাননীয় মডারেটর, জনগণের সুবিধার্থের জন্য সম্প্রতি ক্যাব অর্থাৎ কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চালু করেছে কল সেন্টার। এটি খোলা থাকবে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। 01977008071 অথবা 01977008072 এই দুইটি নম্বরে কল করে ভোক্তা কল সেন্টারে তাদের অভিযোগ জানাতে পারবে এবং তদন্ত স্বরূপ অভিযোগ দায়েরের 15 দিনের মধ্যে ভোক্তার অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হবে। মাননীয় মডারেটর, একজন ভোক্তা যদি সচেতন হয়, তার অধিকার লঙ্ঘন হলে যদি কল সেন্টারে ফোন করে তাদের বিরুদ্ধে অভিযোগ জানায়, তবেই ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্ভব। কিন্তু একজন ভোক্তা যদি সচেতন না হয়, তাহলে সেটা কখনোই সম্ভব না। তাহলে প্রতিপক্ষের কাছে বার্ডেন অফ প্রুফ হবে যে এক্ষেত্রে জনসচেতনতা ব্যতীত আর কোনটি কাজ করছে। প্রশ্ন রইল। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের পক্ষ দলের প্রথম বক্তা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দলের প্রথম বক্তা নুসরাত জাহান অরিনকে। এখনো পর্যন্ত আমাদের দেশের জনগণ তাদের অধিকার সম্পর্কে, ভোক্তা অধিকার সম্পর্কে এখনও সচেতন নয়, এরকমই বক্তব্য উঠে এসেছে তার কণ্ঠ থেকে। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই বিপক্ষ দলে, অর্থাৎ বিপ্লবী বাঘা যতীন দল। বিপ্লবী বাঘা যতীন দলের প্রথম বক্তা মাইশা ফাহমিদা দিশা। আমি পর্যায়ে মাইশা ফাহমিদা দিশাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, মনে করুন একজন ব্যক্তি সারা বছর জীবিকা নির্বাহের জন্য ঢাকা শহরেই অবস্থান করছেন। ঈদের সময় বাড়ি ফিরতে গিয়ে গাবতলী কাউন্টারে গিয়ে তিনি দেখলেন তার 300 টাকার গাড়ি ভাড়া এখন শুধুমাত্র কাউন্টারের সুবিধার্থে 900 টাকা 900 টাকা 900 টাকা। এমতাবস্থায় তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য আশেপাশে থেকে মানুষ ডাকলেন। ডেকে করলেন কি, বাকবিতণ্ডার এক পর্যায়ে গিয়ে শুরু হলো মারামারি। অবস্থা হলো হিতে বিপরীত। বাড়ি ফেরা তো হলোই না, দেখা গেল বাস ধর্মঘটের। এমতাবস্থায় আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে জনসচেতনতার জোরে ওই ব্যক্তিটিকে বাড়ি পৌঁছে দিবেন? মাননীয় মডারেটর, ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করার জন্য। আজকের এই বিতর্কে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধী এবং আমার প্রতিপক্ষ বন্ধুরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। আমি এবং আমার দল শুধুমাত্র সঙ্গত কারণেই নয়, বাস্তবতার প্রেক্ষিতে এই বিষয়টির বিরোধিতা জানাচ্ছি। মাননীয় মডারেটর, বলে রাখা ভালো, বিষয়টির আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি না। আমরা অস্বীকার জানাচ্ছি জনসচেতনতার সাথে যুক্ত এই প্রত্যয়টিকে। অর্থাৎ আমরা বলতে চাইছি জনসচেতনতা এখানে মুখ্য বিষয় নয়। এখানে মুখ্য বিষয় হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ এবং প্রশাসনের তদারকি। অর্থাৎ জনসচেতনতা একা কখনোই ভোক্তা অধিকার নিশ্চিত করতে পারে না মাননীয় মডারেটর। প্রশাসনের যথাযথ তদারকি এবং আইনের কঠোর প্রয়োগই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, এ লক্ষ্যে আমি কিছু সংজ্ঞায়ন করে যেতে চাই, যেগুলো হচ্ছে জনসচেতনতা, ভোক্তা অধিকার এবং আমাদের মূল বক্তব্য আইন। মাননীয় মডারেটর, জনসচেতনতার সংজ্ঞায়নে আমি বলতে চাই, সকল বিষয়ে নিজের চেতনাকে ঠিক রেখে পরিস্থিতি অনুযায়ী জনগণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই হলো জনসচেতনতা। এবার আসি ভোক্তার সংজ্ঞায়নে। ভোক্তা হলেন তিনি যিনি পুনর্বিক্রয় বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত অথবা যে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে অথবা সম্পূর্ণ ও আংশিক বাকিতে পণ্য বা সেবা ক্রয় করেন, অর্থাৎ নির্ধারিত মূল্যের বিনিময়ে কোনো সেবা গ্রহণ করেন। মাননীয় মডারেটর, অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এবার সব মিলিয়ে ভোক্তা অধিকার বলতে বোঝায় একজন ব্যক্তি ভোক্তা হিসেবে যে সকল অধিকারসমূহ ভোগ করে থাকেন সেগুলোই হলো ভোক্তা অধিকার। এবং সর্বশেষে আইন, যার প্রয়োগ আমরা ভোক্তা অধিকার নিশ্চিতকরণের জন্য করতে চাইছি। আইনের
সংজ্ঞায়নে আমরা বলতে পারি আইন হলো এক ধরনের আদেশ বা নিষেধ, আরও সহজভাবে বলা যায় নিয়মের একটি পদ্ধতি যার মাধ্যমে জনগণের মধ্যে প্রধানত নাগরিক বাধ্যবাধকতা, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মাণ সহ সামাজিক মাধ্যম হিসেবে কাজ করানো সম্ভব, এবং এই আইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারাই আরোপিত হয়। মাননীয় মডারেটর কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন যে তিনি নাকি কিছু নাম্বারের কথা বললেন, যে নাম্বারগুলো মূলত এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নির্দেশ করে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন প্রয়োগ না করলে আপনি কিভাবে ভোক্তা অধিকারের অধিকারসমূহ সুনিশ্চিত করবেন মাননীয় মডারেটর? এবার আমি আসি, আমরা আমাদের এই বক্তব্য প্রমাণ করার জন্য 4টি মূল বক্তব্য নির্ধারণ করেছি মাননীয় মডারেটর। এই 4টি প্যারামিটার দিয়ে আমরা প্রমাণ করে যাব 3টি বিষয়। প্রথম বিষয়, আইনের প্রয়োগ ভোক্তা অধিকারের জন্য কেন প্রয়োজন, আইনের প্রয়োগের মাধ্যমে কিভাবে ভোক্তা অধিকার নিশ্চিত করা যায়, এবং মাননীয় মডারেটর সচেতনতা ভোক্তা অধিকার নিশ্চিতকরণে কেন মুখ্য নয়। আমি আমাদের 4টি প্যারামিটার উল্লেখ করছি। প্রথম প্যারামিটার, আইনের কঠোর প্রয়োগে দুর্নীতি দূরীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। দ্বিতীয় প্যারামিটার, সর্বক্ষেত্রে সঠিক মনিটরিং ও আইনের যথাযথ প্রয়োগ। তৃতীয় প্যারামিটার, সচেতনতার নেতিবাচকতা দূরীকরণে আইনের কঠোর প্রয়োগ এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে নৈতিকতার চর্চা। মাননীয় মডারেটর, প্রথম প্যারামিটারের ব্যাখ্যায় আমি বলতে চাই আইনের কঠোর প্রয়োগে ভোক্তা অধিকার দুর্নীতি দূরীকরণ ও জবাবদিহিতা। মাননীয় মডারেটর, আমি প্রথমে যেই দৃশ্যটির অবতারণা করেছিলাম সেটি মূলত ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক যে কার্যধারাটি আমরা পেয়েছি সেখানে উল্লেখিত অপরাধ নামার 40 নম্বর ধারাটির অন্তর্ভুক্ত, যেটি বলে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রয়। এখন এক্ষেত্রে আপনি সচেতনতার প্রয়োগ করে কিভাবে ভোক্তা অধিকার নিশ্চিত করবেন মাননীয় মডারেটর? আরও যদি আমরা লক্ষ্য করি, এক্ষেত্রে একটি মাত্র উপায় হচ্ছে আইনের প্রয়োগ ঘটানো। আইনের প্রয়োগ ঘটিয়ে আমরা এখানে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি এবং টিকিট কালোবাজারি বন্ধ করে গাবতলীতে সঠিক পরিমাণে সঠিক মূল্যে আমরা টিকিট বিক্রি করতে পারি। এক্ষেত্রে আমরা আরও বলতে পারি, গত বছর গাবতলীর যে স্থানে পুলিশ বুথ বসেছিল সেখানের যে আশেপাশের কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারসমূহ কিন্তু ন্যায্য ভাড়াই গ্রহণ করেছে বাড়ি ফেরার বাসগুলোর ক্ষেত্রে। এবার মাননীয় মডারেটর, আমি শেষ পর্যায়ে বলতে চাই যে আমরা যদি ভোক্তা অধিকার আইনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব ভোক্তা অধিকার আইনটি সংরক্ষণ, ভোক্তা অধিকারের উন্নয়ন, অধিকার বিরোধী কার্য প্রতিরোধ, অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি একটি মূল উদ্দেশ্য হলো ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা। এখন মাননীয় মডারেটর, আইন প্রয়োগ করেই যেখানে ভোক্তা অধিকারের জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে সেখানে জনসচেতনতা হলো একটি পরোক্ষ বিষয়, আর একটি পরোক্ষ বিষয় কিভাবে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করতে পারে বিষয়টি এখনো পর্যন্ত আমার বোধগম্য নয়। আশা করি উত্তর পাবো। এবং আমি সবার শেষে এটাই বলে যেতে চাই যে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে জনসচেতনতা নয়, বরং আইনের যথাযথ প্রয়োগ এবং প্রশাসনের তদারকি হতে পারে একমাত্র পরিত্রাণের উপায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আজকের বিতর্ক প্রতিযোগিতার প্রথম বক্তা, বিপক্ষ দলের প্রথম বক্তা মাইশা ফাহমিদা দিশাকে। জনসচেতনতাই নয় বরং আইন প্রয়োগের মাধ্যমে এই ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব, এরকমই বক্তব্য রেখেছেন তিনি। এ পর্যায়ে আমরা আজকের এই বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা অর্থাৎ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দলের দ্বিতীয় বক্তা তাসকিয়াতুন নাজমুন রাপ্তির কাছ থেকে তার বক্তব্য শুনতে চাই। তাসকিয়াতুন নাজমুন রাপ্তি, তাকে আমি বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। দ্বার বন্ধ করে ভ্রমটারি রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বক্তারা যদি সত্যের দ্বার বন্ধ করে রাখেন তাহলে সত্য ঢুকবে কিভাবে? সেক্ষেত্রে আমরা যতই তাদের বোঝানোর চেষ্টা করি না কেন সেটি হবে তাদের কাছে উলুবে মুক্ত ছড়ানোর মতো। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। প্রথমে মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বক্তারা এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে সুদৃঢ়ভাবে অবস্থান করছি।
মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আইনের শাসনের কথা, কিন্তু প্রতিপক্ষ জনগণ সচেতন না হলে সে জানবে কিভাবে যে সে মামলা করতে পারবে এই অনৈতিকতার বিরুদ্ধে? আর নিশ্চয় প্রতিটি সেক্টরে 24 ঘন্টার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে জনগণ যদি যথাযথভাবে পদক্ষেপ নেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়, তবেই তারা পদক্ষেপ নিতে পারবে। তাই প্রতিপক্ষ, এখানেও সবার আগে দরকার জনগণের সচেতনতা, আর অন্য কিছু নয়, বরং জনসচেতনতাই পারে এখানে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। কুরুচিপূর্ণ এই পৃথিবীর সকল অরাজকতার মূলে রয়েছে এই লোভ। কি ধনী কি দরিদ্র, সকল শ্রেণীর মানুষ এই লোভের তাড়নায় নীতি বিবর্জিত এক ভিন্ন জীবে পরিণত হচ্ছে, যার মূল কারণ হচ্ছে লোভ। অভাব সেটি নিতান্তই একটি শব্দ মাত্র, কেননা সচ্ছলতা থাকলেও মানুষ এই লোভের কারণে অপরাধপ্রবণ হয়ে ওঠে, আর এই অপরাধ প্রবণতা দূর করা যায় শুধুমাত্র জনগণের সচেতনতা দ্বারা। তাই প্রতিপক্ষ একমাত্র জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। আপনি কোনো হোটেল বা রেস্তোরাঁয় খেতে গেলেন, খাওয়ার সময় আপনার কাছে মনে হলো খাবারটি পচা, বাসি বা মেয়াদ উত্তীর্ণ। আপনি তাৎক্ষণিকভাবে হোটেল বা রেস্তোরাঁর কর্তৃপক্ষকে ব্যাপারটি জানালেন, কিন্তু তারা কোনো পাত্তাই দিল না। সেক্ষেত্রে আপনি এত টাকা দিয়ে খেতে আসলেন, আপনি কি এমনি এমনি ছেড়ে দেবেন? কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি কী বা করতে পারি, কিন্তু আপনি জানেন না যে এ ধরনের অপরাধের প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে। শুধু পচা, বাসি বা মেয়াদিত্ব খাবারের জন্য নয়, বরং ভোক্তা হিসেবে আপনি যে কোনো প্রতারণার শিকার হলে বা ঠকে গেলে শুধুমাত্র ভোক্তা অধিকার সংরক্ষণের হটলাইন 16121 এই নাম্বারে একটি মাত্র কল করলে আপনি আপনার ভোক্তা অধিকার নিশ্চিত করতে পারবেন। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের দেশের কতজন জনগণ এই হটলাইন সম্পর্কে জানে? আমরা যদি সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে হটলাইন সম্পর্কে জানাতে পারি, তাহলে তারা তাদের ভোক্তা অধিকার নিশ্চিত করতে পারবে। মাননীয় মডারেটর, কোনো বিক্রেতা যদি সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চাল ডাল বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় একজন কনজিউমার অর্থাৎ ভোক্তা আর কোনো উপায় না পেয়ে সেটি কিনে আনতে বাধ্য হয়, কেননা তাকে দুবেলা খেয়ে বেঁচে থাকতে হবে। আর আসল কথা হলো, সে হয়তো জানেই না যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 40 নম্বর ধারা অনুযায়ী কোনো বিধির অধীন নির্ধারিত মূল্যের অধিক মূল্যে কোনো পণ্য বা সেবা বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করলে অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আবার বেশিরভাগ দোকানে দেখা যায় যে মূল্য তালিকা প্রদর্শন করা হয় না, যার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী দণ্ডের বিধান রয়েছে অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড, অনধিক 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত। ভোক্তা অধিকার নিয়ে আরও যে কয়েকটি উল্লেখযোগ্য আইন আছে, তার মধ্যে অন্যতম হলো বিএসটিআই অধ্যাদেশ 1985, অত্যাবশ্যক পণ্য সামগ্রী আইন 1956, নিরাপদ খাদ্য আইন 1959। এই সকল ক্ষেত্রে সকল আইনেই ভোক্তা অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের দেশের কতজন জনগণ এই আইন সম্পর্কে জানে? কিন্তু আমরা যদি তাদেরকে সচেতন করার মাধ্যমে জানাতে পারি যে তারা যদি দোকানদারের কাছ থেকে কোনো পণ্য কিনে ঠকে বা প্রতারিত হয়, তাহলে তারা মামলা করতে পারবে। যদি তাদেরকে জানাতে পারি যে তারা মামলা করে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তাহলে তাদের ভোক্তা অধিকার নিশ্চিত হবে। তাই প্রতিপক্ষ, এখানে আইনের শাসন রয়েছে ঠিকই, কিন্তু সেই আইনের শাসনকে ফলপ্রসূ করার জন্য দরকার জনগণের সচেতনতা। তাহলে প্রতিপক্ষের কাছে বার্ডেন অফ প্রুফ হবে এখানে ভোক্তা অধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে জনসচেতনতা ব্যতীত আর অন্য কোনটি মুখ্য ভূমিকা পালন করছে? মাননীয় মডারেটর, তারপর আসি, বর্তমানে দেখা যায় ঢাকার রাস্তার অলিতে গলিতে বিভিন্ন কসমেটিক্স বা শ্যাম্পু বিক্রি হয়, কিন্তু একজন সচেতন নাগরিক যদি শ্যাম্পু ব্যবহার করার পর সেই বোতলটিকে ছিদ্র করে ফেলে দেয়, তাহলে অসাধু ব্যবসায়ী সেটিকে আর রিফাইন করতে পারবে না। তাহলে প্রতিপক্ষ, এখানেও দরকার জনগণের সচেতনতা। আর নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে শহরের প্রতিটি অলিতে গলিতে গিয়ে এ সকল অসাধু ব্যবসায়ীদের গ্রেপ্তার করা সম্ভব না। তাই প্রতিপক্ষ, এখানে অন্য কোনো কিছু নয়, বরং জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। যদিও মিথ্যে ঝোড়ো বাতাসে সত্যের নিভু নিভু প্রদীপ নিয়ে লড়াই করা যায় না, তারপরও সত্যের জনগণের আন্দোলনের মাধ্যমে সত্যের দেওয়াল গড়ে সেই প্রদীপটিকে বাঁচিয়ে রাখা যায়। আর এই আন্দোলনের জন্য দরকার জনগণের সচেতনতা। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনি আবেগ বা যুক্তিহীন বক্তব্য দিয়ে সত্যকে অসত্য বলে প্রমাণিত করা যায় না। এত যুক্তি এত তর্কের পরেও যদি প্রতিপক্ষ নিজের অবস্থান থেকে সরে না আসেন, তাহলে তো বলতে হয় সাবাস প্রতিপক্ষ, অডিয়েন্স অবাক তাকিয়ে রয়, যুক্তি তর্কে ছাড়খাড় তবু মাথা নোয়াবর নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা অসাধারণ বক্তব্য রাখবার জন্য। আমরা এ পর্যায়ে সরাসরি চলে যেতে চাই আজকের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তানজিন রহমান নিশাতের কাছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন তানজিন রহমান নিশাত, বিপ্লবী বাঘাযতীন দল থেকে।
শুরু করছি। ঠিকই আছে, আমি শুরু করি। আমরা চাই মানুষ সুখী হোক, গরিব দুঃখী বড় ছোট সবাই পেট ভরে ভাত খাবে, তাহলেই তো আমাদের স্বাধীনতা সার্থক হবে। বঙ্গবন্ধুর এই উক্তিটির মতোই আজ আমাদের সকলেরই স্বপ্ন হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন পেট ভরে ভেজাল মুক্ত খাবার খেতে পারে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের যেন ভোক্তা অধিকার নিশ্চিত হতে পারে। আর যার জন্য বর্তমানে মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে কখনোই জনসচেতনতায় নয়, বরং প্রশাসনের যথাযথ তদারকি ও আইনের কঠোর প্রয়োগে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জনসচেতনতায় পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। দ্বিমত পোষণ করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন 1971 সালে আমাদের কোনো আইন ছিল না, আমরা তখন জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু প্রিয় প্রতিপক্ষ, 1971 সালে আমাদের যারা শাসন করত পশ্চিম পাকিস্তান, তারা একজন শোষক শ্রেণী ছিল। আপনারা কিভাবে একটি শোষক শ্রেণীর কাছ থেকে সুবিচার এবং সঠিক আইন প্রত্যাশা করছেন, সেটা তো কোনোভাবে আমাদের বোধগম্য হচ্ছে না। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, জনগণের ভোক্তা অধিকার নিশ্চিত করার অন্যতম একটি মুখ্য উপায় হচ্ছে সর্বক্ষেত্রে সঠিক মনিটরিং এবং এক্ষেত্রে প্রশাসনের যথাযথ তদারকি এবং আইনের কঠোর প্রয়োগের নিশ্চিতকরণ। মাননীয় মডারেটর, এখানে সর্বক্ষেত্রে সঠিক মনিটরিং বলতে বোঝানো হয়েছে 1. সকল পণ্য আমদানি রপ্তানির সময় সঠিক মনিটরিং, 2. সকল পণ্য উৎপাদন এবং প্যাকেটজাতকরণের সময় সঠিক মনিটরিং, 3. এবং সার্বিকভাবে বাজার মনিটরিং করা। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, যখন দুর্নীতি, যখন একজন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার প্রবণতা চারিদিক থেকে ঘিরে ধরে, তখন ঠিক সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যক্তির আত্মসচেতনতা আর কোনোভাবেই কাজে আসে না। আর এজন্যই আমরা মাননীয় মডারেটর বলছি, ঠিক সেই সময় আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। কেন মাননীয় মডারেটর? কারণটি বোঝার জন্য আপনাকে ছোট্ট একটি গল্প বলি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমি একজন ভোক্তা এবং আমি ব্যক্তি হিসেবে যথেষ্ট সচেতন। আমি একটি ট্রেড লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বিএসটিআই অনুমোদনের সিল দেখে উপরে 100% হালাল লেখা একটি পণ্য কিনে বাসায় এনে রান্না করার পর বুঝতে পারলাম পণ্যটি ভেজালযুক্ত এবং পণ্যটিতে অনেক ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি মেশানো আছে, যেটি আমার এবং আমার পরিবারের বাকি সদস্যদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হানিকারক। তাহলে প্রতিপক্ষ বন্ধুগণ, এক্ষেত্রে কোথায় গেল আমার সচেতনতা? এক্ষেত্রে কেন আমি এত আত্মসচেতন হওয়ার পরও আমার পরিবারের স্বাস্থ্য আজ হানিকারক ক্ষতির মুখে দাঁড়িয়েছে? তার উত্তর দিয়ে যাবেন আশা করি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমি একজন সাধারণ সচেতন ভোক্তা হিসেবে আমার পক্ষে কখনোই সম্ভব নয় আমি প্রত্যেকটি পণ্য ক্রয়ের পূর্বে কেমিক্যাল টেস্টিং মেশিন দিয়ে পণ্যটি যাচাই করে দেখব যে পণ্যটির মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা, কিংবা পণ্যটি ভেজাল যুক্ত কিনা। তাহলে মাননীয় মডারেটর, এক্ষেত্রে একজন সচেতন ব্যক্তি হিসেবে আমার করণীয়টা কি? দুঃখজনক হলেও সত্য যে মাননীয় মডারেটর, এক্ষেত্রে একজন সচেতন ব্যক্তি হিসেবে আমার কিছুই করার নেই, কারণ চারপাশের এত ভেজালযুক্ত পণ্যের মধ্যে কোন পণ্যটি ভেজাল মুক্ত সেটা আমি আমার সচেতনতা দিয়ে কোনোভাবেই নির্ণয় করতে পারবো না। আর এজন্যই মাননীয় মডারেটর, আমরা বলছি যে আমাদের প্রত্যেকটা পণ্যের আমদানি রপ্তানি থেকে শুরু করে উৎপাদন প্যাকেটজাতকরণ পর্যন্ত প্রশাসনের যথাযথ তদারকির প্রয়োজন এবং কোনো জায়গায় কোনো প্রকার গরমিল দেখা গেলেই সেখানে আইনের প্রয়োগ ঘটাতে হবে। আর এর ফলে আমরা আমাদের ভোক্তার অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারবো। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, কোন একটি এলাকার একটি অবৈধ প্রতিষ্ঠান বা একজন অসাধু ব্যবসায়ীকে যদি আইনের কঠোর শাস্তির আওতায় আনা যায়, তাহলে সে এলাকার বাকি সবগুলো অসাধু ব্যবসায়ী কিন্তু সচেতন হয়ে পড়ে। অর্থাৎ মাননীয় মডারেটর, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা মানুষকে অনেক বেশি সচেতন করতে পারছি। এক্ষেত্রেও আইনের যথাযথ প্রয়োগই অধিক মুখ্য হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 2018 সালে আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনা বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে তার একটি বাণীতে বলেন, বর্তমানে স্বচ্ছ ও ন্যায্য বাজার ব্যবস্থা পণ্য ও সেবার মান নিশ্চিতকরণে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে যে সকল কার্যক্রম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে সরকার, প্রশাসন ও সরকারের বিভিন্ন সংস্থার সর্বোচ্চ কাজ করা। তথ্যসূত্র 14
মার্চ 2018 ডিএমপি নিউজ। অর্থাৎ মাননীয় মডারেটর, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দ্বারা খুব স্পষ্টভাবে ভোক্তার অধিকার নিশ্চিতকরণের জন্য সরকার এবং প্রশাসনের যথাযথ তদারকি এবং আইনের প্রয়োগটি উল্লেখ রয়েছে। তাহলে প্রতিপক্ষ বন্ধুগণ, যেখানে আমাদের জননেত্রী, আমাদের দেশরত্ন, আওয়ার মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন আইন ও প্রশাসনের তদারকি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব, সেখানে আপনারা এখন আমাদের এই দেশরত্নের এই বক্তব্যটাকে কি অস্বীকার করছেন? তার যথাযথ উত্তর দিয়ে যাবেন আশা করি মাননীয় মডারেটর। আজ প্রতিপক্ষ দলের জনসচেতনতার উপর অগাধ বিশ্বাস দেখে আমার 75 সালের ছোট্ট রাসেলের সেই কোন আর্তনাদের কথা খুবই মনে পড়ছে। আমি মায়ের কাছে যেতে চাই, আমি মায়ের কাছে যেতে চাই, আমি হাসু আপার কাছে যেতে চাই। অর্থাৎ মাননীয় মডারেটর, হাসু আপা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য যে উপায়গুলোকে অধিক গুরুত্বপূর্ণ মনে করেছেন, আমরা তার কাছেই ফিরে যে, আমরা তার দিক নির্দেশনাগুলোর মতো কাজ করে তার কাছেই ফিরে যে সেই উপায়গুলোকে অর্থাৎ সরকারের যথাযথ তদারকি এবং আইন প্রয়োগের নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করতে যাচ্ছি। এজন্যই মাননীয় মডারেটর, আমরা আবারও বলছি যে জনসচেতনতা নয়, বরং প্রশাসনের যথাযথ তদারকি এবং আইনের কঠোর প্রয়োগই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। উপস্থিত সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আজকের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তানজিন রহমান নিশাদকে। প্রিয় সুধী, অত্যন্ত দুই দলের পক্ষ এবং বিপক্ষ দলের আজকের এই যুক্তির লড়াইয়ে ইতোমধ্যে আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মঞ্চ জমে উঠেছে। আপনারা লক্ষ্য করছেন এ পর্যায়ে আমি পক্ষ দলের দলনেতা তথা শেষ বক্তা জিলিক গাঙ্গুলিকে আজকের তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। কাজ না পেয়ে দেশের লাখো কোটি মানুষ যখন জাতির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন প্রতিপক্ষের আইনের শাসনের প্রতিবাদ শুনে মনে পড়ে যাচ্ছে রফিক আজাদের একটি কবিতা, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। ক্ষুধার্ত মানুষ যখন পেটে পাথর বেঁধে সান্ত্বনার গল্পটিকে লম্বা করে, তখন হৃদয়ের সেলুলয়েডে জেগে ওঠা সুকান্ত বলে ওঠে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। মাননীয় মডারেটর, মানুষ সৌন্দর্যের পূজারী হওয়া সত্ত্বেও যেখানে অভাবের তাড়নায় পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে মনে করে, যেখানে দিনে দুমুঠো খাবার না পেয়ে দেশের মানচিত্রকে গ্রাস করার কথা চিন্তা করে, তাহলে সেটি আর অন্য কোনো কিছু নয়, বরং তাদের মনের ভেতর থেকে বেরিয়ে আসা বেদনা বিস্ফোরিত প্রতিবাদ। আর এই প্রতিবাদকে অস্ত্র করে এমন কিছু নেই যা মানুষ করতে পারে না। তাই যদি আমরা জনগণকে সচেতন করে তুলতে পারি, যদি তাদেরকে ঐক্যবদ্ধ করে তুলতে পারি, যদি তাদেরকে অধিকার সম্পর্কে সচেতন করে তাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে পারি, তাহলে কেবল ভোক্তা অধিকার নিশ্চিত হবে। তাই জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বক্তারা এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। বিষয়টির পক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, আমরা আজকে এই বিতর্ক প্রতিযোগিতা কেন করছি? নিশ্চয়ই আমার সামনে যারা বসে আছে তাদের পিঠে লাঠির বাড়ি দিয়ে আইনের শাসন বোঝানোর জন্য নয়, বরং আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে যেন আমরা তাদেরকে ভোক্তা অধিকার আইন 2009, ভোক্তা অধিকার অধিদপ্তর সম্পর্কে জানিয়ে তাদেরকে সচেতন করে তুলতে পারি, সেটি আমাদের মূল মন্ত্র। অর্থাৎ প্রতিপক্ষ, আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনারা প্রমাণ করে দিয়ে গেলেন যে আইনের শাসন নয়, বরং জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেলেন টিকিট কাটতে যে 600 টাকার পরিবর্তে 900 টাকা চায়, তখন সেই ভোক্তা জনগণকে একত্রিত করে প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ পরবর্তীতে মারামারি হয়। এমনকি প্রতিপক্ষ তখন যদি জনগণ নিজে হাতে আইন তুলে না নিয়ে হটলাইন নাম্বার 16121 নাম্বারে যদি কল দিতেন, তাহলে কিন্তু সেই ভোক্তা অধিকার অধিদপ্তর কোনো পদক্ষেপ নিতে পারত। অর্থাৎ তাদের মধ্যে সচেতনতার অভাব ছিল বলেই কিন্তু তারা নিজের হাতে আইন তুলে নিয়েছিলেন। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু প্রমাণিত হয় যে জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরো বলে গেলেন 1971 সালে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে আমরা কোনো সঠিক আইনের প্রত্যাশা করতে পারি না। হ্যাঁ, পারি না। কিন্তু প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে 1971 সালে আমাদের প্রাণপ্রিয় বঙ্গবন্ধু কি আইনের শাসন নিয়েছিলেন, শাসনের সহায়তা নিয়েছিলেন, নাকি 7ই মার্চের ভাষণের মাধ্যমে জনগণকে সচেতন করে তাদেরকে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন? মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম বক্তা এসে আরও বলে গেলেন যে যখন রাস্তাঘাটে মোবাইল কোর্ট বসায় বা পুলিশি টহল
বা অন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়, তখন দোকানদাররা তাদের ভয় দোকানে গিয়ে লুকায়, দোকান থেকে বন্ধ করে ঘরে গিয়ে লুকায়। হ্যাঁ প্রতিপক্ষ, তারা সাময়িকভাবে হয়তো দোকান বন্ধ করে ঘরে গিয়ে লুকায়, কিন্তু পরবর্তীতে মোবাইল কোর্ট উঠে গেলে কিন্তু তারা পুনরায় দোকানপাট খুলে দেয়। এক্ষেত্রে আমরা সাময়িকভাবে তাদেরকে আইনের আওতায় আনতে পারলেও কিন্তু সম্পূর্ণভাবে তাদেরকে নির্মূল করতে পারছি না। অর্থাৎ প্রতিপক্ষ, যদি জনগণ জানতে পারত যে দোকানদার তাদেরকে ঠকালে তারা ভোক্তা অধিকার অধিদপ্তরে যোগাযোগ করতে পারে, যদি তারা এটা জানতে পারতো যে দোকানদারকে করার জরিমানার 25% তারা ফেরত পেতে পারে, তাহলে কিন্তু তারা পারতো তাদের ভোক্তা অধিকার নিশ্চিত করতে। এমনকি যদি দোকানদার এটা জানতো যে দোকানদার যদি জনগণকে ঠকায় তাহলে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারে ভোক্তা অধিকার অধিদপ্তর, তাহলে কিন্তু তারা কখনোই এই সকল অসাধু ব্যবসা করতো না। অর্থাৎ প্রতিপক্ষ, এক্ষেত্রে যদি ভোক্তা অধিকার অধিদপ্তর কোনো আইনি পদক্ষেপ নিয়েও থাকে, সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন জনগণের সচেতনতা। তাই প্রতিপক্ষের কাছে বার্ডেন অফ প্রুফ হবে এই যে যেখানে আইনের শাসনকে ফলপ্রসূ করার জন্য প্রয়োজন জনসচেতনতা, সেখানে আপনারা জনসচেতনতা সৃষ্টি করে আইনের শাসনকে ফলপ্রসূ না করে শুধুমাত্র আইনের শাসন প্রণয়ন করে রেখে কিভাবে ভোক্তা অধিকার নিশ্চিত করবেন। মাননীয় মডারেটর, বাজারে মাংস কিনতে গেলে যখন 600 টাকার মাংস 800 টাকা চায়, কিংবা 60 টাকা কেজি পটল যখন 80 টাকা কেজি দামে বিক্রি করে, তখন যেমন সেখানে কোনো ক্রেতা কোনো প্রতিবাদ করে না, ঠিক তেমনই কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু লাঠি সোঁটা নিয়ে বা বন্দুক পিস্তল নিয়ে সেখানে টহল দিতে যায় না। এমনকি মাননীয় মডারেটর, খুব বেশি দিন আগের ঘটনা নয়, যখন আমরা 250 টাকা কেজি পেঁয়াজ এবং 100 টাকা কেজি আলু কিনেছি, প্রতিবাদ কেন করেনি জনগণ? কারণ তারা আজ সচেতন নয়। এমনকি মাননীয় মডারেটর, তারা যদি নিজেরা সচেতন হতো, তারা যদি নিজেরা ঐক্যবদ্ধ হতো, তারা যদি নিজেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে পারতো, তাহলে কিন্তু আর পেঁয়াজ 250 টাকা কেজি দামে বিক্রি করতে পারতো না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কাছে জানতে চাই, প্রতিপক্ষ কি আইনের শাসন প্রয়োগ করে এক্ষেত্রে কোনো সমস্যার সমাধান দিতে পারবেন? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, গত বছর ঢাকা শহরে কনজিউমার ফোরামের একটি সার্ভেতে 23টি এলাকার 408 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সেখানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেছেন, অংশগ্রহণকারীদের মধ্যে 45.3% জনগণই জানত না ভোক্তা অধিকার আইন সম্পর্কে। এমনকি 36.2% ভোক্তা অধিকার অধিদপ্তরে মামলা করাকে সমর্থন জানিয়েছেন। কিন্তু একজন জনগণ কখন ভোক্তা অধিকার অধিদপ্তরে মামলা করতে পারবে? যখন সে জানবে যে সে যদি ভোক্তা অধিকার অধিদপ্তরে কোনো মামলা করে, তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তর আইনি পদক্ষেপ নিয়ে তার পাশে থাকতে পারে, সেই দোকানদারকে করা জরিমানার 25% সে ব্যাক করতে পারে। তাই আইনের শাসন নয়, বরং জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। তাই আসুন এই মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার হোক, মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত ভোক্তা অধিকার। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। আজকের প্রীতি বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের দলনেতা তথা শেষ বক্তা ঝিলিক গাঙ্গুলিকে, এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা এবং এই গঠনমূলক পর্বের শেষ বক্তা ফাহিম মুনতাসির রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। কবিগুরু রবি ঠাকুর তার এ দুটি লাইন বলেছিলেন যখন বাঙালির মূল্যবোধের এবং মনুষ্যত্ববোধের চরম অবক্ষয় হয়েছিল। আজও বাঙালির ঠিক সেই একই অবস্থা। আর এই অবক্ষয় থেকে বাঙালিকে মানুষ করতে এখনো পর্যন্ত আইনের প্রয়োগই শ্রেয়। এখানে জনসচেতনতা কোনোভাবেই মুখ্য ভূমিকা পালন করতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই মহান বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী যারা আমাকে দেখছেন এবং শুনছেন, তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনসচেতনতায় পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। আমরা কিন্তু মাননীয় মডারেটর জনসচেতনতাকে বাদ দিয়ে দিচ্ছি না, কিন্তু আপনারা আইনের প্রয়োগকে একেবারে বাদ দিয়ে দিয়েছেন। আপনাদের প্রথম বক্তা সেটা সুস্পষ্টভাবে বলে গিয়েছে, একমাত্র জনসচেতনতা। কিন্তু আমরা জনসচেতনতাকে বাদ দিচ্ছি না, আমরা এখানে আইনের প্রয়োগটাকে মুখ্য ভূমিকা হিসেবে পালন করছে এটাই দেখতে চাচ্ছি। আজকে আমরা এখানে বিতর্ক করে প্রমাণ করে দিয়ে যাব যে আইনের ভূমিকা প্রধান দায়িত্ব পালন করছে এবং জনসচেতনতা খুবই স্বল্প একটা দায়িত্ব পালন করছে মাননীয় মডারেটর। চলুন বিষয়টি প্রমাণ করে দিচ্ছি। প্রথমে ধরে নিই কিছু অসাধু ব্যবসায়ীর কথা। তারা যদি সচেতন হয় তাহলে হিতে বিপরীত হবে। একটু ব্যাখ্যা করলে বিষয়টি বুঝতে পারবেন যে অসাধু ব্যবসায়ীদের ক্ষেত্রে সচেতনতাটা আসলে ক্ষতিকর। কিরকম? একজন অসাধু ব্যবসায়ী সে কি করছে? ভোক্তা অধিকার লঙ্ঘন করছে। কিভাবে লঙ্ঘন করছে? খাদ্যে ভেজাল মেশাচ্ছে, সে ভেজাল মিশ্রিত পণ্য বিক্রয় করছে, সে
ফরমালিন মিশ্রিত খাদ্য বিক্রয় করছে এবং এইভাবে সে ভোক্তা অধিকার লঙ্ঘন করছে। এখন এই ব্যক্তি যদি সচেতন হয় তাহলে সে এত ভালো সচেতনতার সাথে সে এই ভেজাল মিশ্রিত পণ্যগুলো বিক্রি করবে যে আইনের প্রশাসন এবং জনসাধারণ এই বিষয়গুলো বুঝতে পারবে না। মাননীয় মডারেটর, একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিই। ধরুন আমার বাসার পাশে একজন অসাধু ব্যবসায়ী আছে, তার একটি ফ্যাক্টরি আছে, বিস্কুটের ফ্যাক্টরি, তিনি বিস্কুট তৈরি করেন, কিন্তু তিনি যে সকল উপাদান দিয়ে বিস্কুট তৈরি করেন মাননীয় মডারেটর, সেই উপাদানগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য হানিকারক এবং এই উপাদানগুলো বাসি, পচা এবং মেয়াদ উত্তীর্ণ। কিন্তু তিনি অনেক সচেতন, এই জন্য তিনি সচেতনতার সাথে এই বিস্কুটের যে মোড়কটা তৈরি করেছেন সেই মোড়কটা দেখতে খুবই আকর্ষণীয় এবং মোড়কের উপরে যে উৎপাদনের তারিখ ব্যবহার করেছেন তা সময় উপযোগী। আমরা পবিত্র নামাজের কারণে আজান শেষ হয়েছে। নামাজ শেষ হলে আমরা আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা আবার কন্টিনিউ করব এবং আমাদের যেই বিপক্ষ দলের শেষ বক্তা এবং দলনেতা যে তার বক্তব্য রাখছিলেন, আমরা আবার তাকে তার বক্তব্য প্রথম থেকে দেওয়ার সুযোগ দেব। ধন্যবাদ। সুখবর, সুখবর, তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের
সুখবর সুখবর তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন: শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, 0 থেকে 3 বছরের শিশুদের বিভিন্ন ধরনের পোশাক, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান: সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে। এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে 2য় শ্রেণী পর্যন্ত। সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। সুখবর সুখবর তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন: শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, 0 থেকে 3 বছরের শিশুদের বিভিন্ন ধরনের পোশাক, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান: সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা।
সুখবর সুখবর, তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন: শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, 0 থেকে 3 বছরের শিশুদের বিভিন্ন ধরনের পোশাক, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান: সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে। এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে 2য় শ্রেণী পর্যন্ত। সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে। এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে 2য় শ্রেণী পর্যন্ত। সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। সুখবর সুখবর, তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন: শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, 0 থেকে 3 বছরের শিশুদের বিভিন্ন ধরনের পোশাক, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান: সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা।
শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে। এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। সুখবর, সুখবর। তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন: শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, 0 থেকে 3 বছরের শিশুদের বিভিন্ন ধরনের পোশাক, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান: সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা।
হ্যালো, সম্মানিত উপস্থিতি, পবিত্র আজান এবং নামাজের বিরতির পর আমরা আবারও বিতর্ক প্রতিযোগিতায় ফিরে যেতে চাই। আমি এই গঠনমূলক পর্বের শেষ বক্তা বিপক্ষ দলের দলনেতা ফাহিম মুনতাসির রহমানকে পুনরায় প্রথম থেকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ফাহিম মুনতাসিরুর রহমান। 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণে। বাঙালি জাতির মূল্যবোধের চরম অবক্ষয় দেখেই কবিগুরু রবি ঠাকুর হয়তো এই লাইনটি লিখেছিলেন। বাঙালির আজও সেই একই অবস্থা। আর বাঙালি জাতিকে মানুষ করতে এখন আইনের কঠোর প্রয়োগের প্রয়োজন, জনসচেতনতা নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধু ছাড়া আমাকে যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনসচেতনতায় পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, আমরা জনসচেতনতাকে বাদ দিয়ে দিচ্ছি না। আজকে আমরা বিতর্ক করছি ভোক্তা অধিকার নিশ্চিতের জন্য জনসচেতনতার ভূমিকাটা মুখ্য নাকি আইনের কঠোর প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের তদারকিটা, এই দুইটা সম্মিলিত জিনিসটা মুখ্য এইখানে। মাননীয় মডারেটর চলুন একটু বিষয়টি প্রমাণ করার এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। মাননীয় মডারেটর, প্রথমে আসি যে ভোক্তা অধিকার যার মাধ্যমে ক্ষুণ্ণ হচ্ছে সেই ব্যক্তিকে নিয়ে। সে কিভাবে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করছে? সে খাবারে ভেজাল দ্রব্য মেশাচ্ছে, ফরমালিন মেশাচ্ছে, এই জাতীয় অপকর্ম করে সে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করছে। এই জাতীয় খাবার খেয়ে দেশ এবং দেশের জনগণের স্বাস্থ্য ঝুঁকি যেরকম বাড়ছে, অনেকে মৃত্যু শয্যায় পর্যন্ত চলে যাচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু একজন প্রত্যক্ষ খুনি না হলেও পরোক্ষ খুনির। মাননীয় মডারেটর, এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, এই ব্যক্তি যদি সচেতন হয় তাহলে হিতে কিন্তু বিপরীত হবে। সে তার অপকর্মগুলো এত নিপুণভাবে সচেতনতার সাথে করবে যার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনগণ তার ধোকায় পড়ে তাকে তো বুঝতেই পারবে না যে সে একজন খারাপ ব্যক্তি, বরঞ্চ তার ওই পণ্যগুলো গ্রহণ করে নিজের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি ঘটাবে। মাননীয় মডারেটর, যদি এরকম একজন বিকৃত মস্তিষ্কের লোক সচেতন হয় তাহলে এরকম সমস্যার সৃষ্টি হবে। এবং মাননীয় মডারেটর, এরকম বিকৃত মস্তিষ্কের লোকের জন্য কিন্তু সচেতনতা নয়। যদি সচেতনতা হতো তাহলে বাংলাদেশ সরকার তো 3 বাহিনীর পেছনে এত অর্থ খরচ করতো না, বাংলাদেশে কোনো পুলিশ থাকতো না র্যাব বা বিডিআর। তারা বাংলাদেশ সরকার সচেতনতা কেন্দ্র খুলে বসতো এবং সচেতন বাহিনী থাকতো। তাদের কাজ ছিল যারা খুনি এবং বিকৃত মস্তিষ্কের মানুষ তাদেরকে সচেতন করা। মাননীয় মডারেটর, এবার একটি বিষয় আসি, একটি উদাহরণ দিই মাননীয় মডারেটর, বুঝতে পারবেন বিষয়টি খুব ক্লিয়ার করে। মাননীয় মডারেটর, ধরুন আমার বাসার পাশে একজন অসাধু ব্যবসায়ী আছে যিনি বিস্কুট তৈরি করেন এবং তিনি যে সকল উপাদান দিয়ে তার বিস্কুট তৈরি করছেন সে সকল উপাদান খাদ্যের জন্য, স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এবং ক্ষতিকর দ্রব্য। সে স্বল্প লাভের আশায়, অধিক লাভের আশায় এই অপকর্মটি করছে। এখন এই ব্যক্তি যদি সচেতন হয় তাহলে সে কি করবে? তার এই যে অখাদ্য সে বিস্কুটের প্যাকেটে দিয়েছে, এই প্যাকেটের মোড়কটা সে এত সুন্দর করে এবং দর্শনীয় করে তুলবে যাতে এটা দেখে সবাই আকৃষ্ট হয় এবং এর উপরে খুব সুন্দর করে তিনি উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন। এগুলো দেখে কিন্তু একজন সাধারণ মানুষ বা আইন শৃঙ্খলা বাহিনীর লোক যতই সচেতন হোক না কেন বুঝতে পারবে না জিনিসটি ভালো নাকি খারাপ। সে ভালোভাবে নিয়ে আসবে কিন্তু দিন শেষে তার স্বাস্থ্য ক্ষতির সম্মুখে চলে যাচ্ছে। মাননীয় মডারেটর, কিন্তু এই ক্ষেত্রে যদি আইনি প্রয়োগ থাকতো তাহলে এরকম অসাধু ব্যবসায়ী এরকম ফ্যাক্টরি তৈরির সুযোগ পেত না। মাননীয় মডারেটর, অর্থাৎ এখানে মুখ্য ভূমিকা কারা পালন করছে? অবশ্যই আইন। মাননীয় মডারেটর, মুখ্য ভূমিকা পালন করছে। শুরুতেই কবিগুরু রবি ঠাকুরের 2টি লাইন বলেছিলাম এবং সেখানে বলেছিলাম বাঙালিকে আসলে সচেতনতা দিয়ে তাদের বিবেককে জাগ্রত করা সম্ভব নয়। একটি বাস্তবধর্মী উদাহরণ দিচ্ছি মাননীয় মডারেটর, প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সচেতনতা বাণী দেখে কতজন মানুষ সচেতন হচ্ছে এবং ধূমপান ছেড়ে দিচ্ছে? মাননীয় মডারেটর, 1 লক্ষ জনের মধ্যে একজনও না। কিন্তু যে সকল পাবলিক প্লেসে লেখা আছে ধূমপান মুক্ত এলাকা, এখানে ধূমপান করলে 50 টাকা জরিমানা, তার নিচে দাঁড়িয়ে মাননীয় মডারেটর আমি একজন ব্যক্তিকেও ধূমপান করতে দেখিনি। অর্থাৎ এখানে আইনের কঠোর প্রয়োগে কিন্তু মাননীয় মডারেটর একজন মানুষকে ধূমপান থেকে বিরত রাখতে পারছে কিন্তু সচেতনতা পারছে না। মাননীয় মডারেটর, এখন আসি, ভোক্তা যদি সচেতন হয় তাহলে কি আসলে আমাদের এই ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব? আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, আমার বাসার পাশে একটি ফ্যাক্টরি আছে যেখানে খারাপ জিনিস তৈরি হয়। আমি একজন ভোক্তা, আমি সচেতন হয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের কাছে গেলাম
এখানে সচেতনতা কিন্তু কাজ করেছে, কিন্তু সেই ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়নি মাননীয় মডারেটর। কিন্তু যখনই ভোক্তা অধিকার অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে সেই ফ্যাক্টরিটিকে সিল করে দিবেন এবং জরিমানা করবেন, তখন কিন্তু মাননীয় মডারেটর ওই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যাবে এবং ভোক্তা অধিকার নিশ্চিত হবে। অর্থাৎ ভোক্তা অধিকার নিশ্চিত করতে মুখ্য ভূমিকা কে পালন করছে মাননীয় মডারেটর? অবশ্যই আইন শৃঙ্খলা। এখানে কিন্তু সচেতনতা কোনোভাবেই ভোক্তা অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আজকের বিতর্কের এটাই আমার পয়েন্ট ছিল মাননীয় মডারেটর, যে প্রধান ভূমিকা কে পালন করছে, সচেতনতা নাকি আইন শৃঙ্খলা? অবশ্যই আইন শৃঙ্খলা এবং প্রশাসনের তদারকি এখানে মাননীয় মডারেটর প্রধান ভূমিকা পালন করছে। তাই মাননীয় মডারেটর বলে যেতে চাই, এর পরেও যদি আমার প্রতিপক্ষ বন্ধু সচেতনতা নিয়ে পড়ে থাকে, তাহলে তাদের জন্য একটাই উক্তি, জ্ঞানী লোকেরা মূর্খদের চিনতে পারে এবং তাদের কথা বুঝতে পারে কারণ তারা জ্ঞানী, কিন্তু মূর্খরা জ্ঞানীদের চিনতে পারে না, তাদের কথা বুঝতে পারে না কারণ তারা মূর্খ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাই মুনতাসির রহমান, আজকের গঠনমূলক বক্তব্যের সমাপ্ত হলো এর মাধ্যমে। এ পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন পর্বে যেতে চাই। আমি এ পর্যায়ে কোনো সময় ক্ষেপণ না করে সরাসরি আমি পক্ষ দলের দলনেতা ঝিলিক গাঙ্গুলিকে আহ্বান জানাচ্ছি তার যুক্তি খণ্ডন পর্বের বক্তব্য উপস্থাপনের জন্য। হ্যালো, মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের বক্তা বলে গেলেন মূর্খের জ্ঞানের কথা। তাহলে তাকে বলতে হয় মানুষের বোঝার চেয়ে না বোঝার ক্ষমতা বেশি, না বোঝার চেয়ে ভুল বোঝার ক্ষমতা বেশি, নিজের ভুল বোঝার চেয়ে অন্যকে ভুল বোঝানোর প্রবণতাই বেশি, যা প্রতিপক্ষকে দেখে বোঝা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর পুনরায় আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের দলনেতা এসে বলে গেলেন জনসচেতনতা নয় বরং আইনের শাসনের মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব। এমনকি তিনি এটাও বলে গেলেন যে ধূমপান শুধুমাত্র আইনের প্রয়োগের মাধ্যমেই ঠেকানো সম্ভব। প্রতিপক্ষ রাস্তায় সিগারেট খেলে 50 টাকা জরিমানা, এই আইন ঠিকই আছে, কিন্তু সেই আইন মানে কয়জন? কিন্তু যদি আমরা শুধুমাত্র সিগারেটের প্যাকেটে সেই ধূমপানের ক্ষতিকর বিষয়গুলো না দিয়ে আরো প্রগাঢ়ভাবে জনগণকে সচেতন করে তুলতে পারতাম, যদি ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরো বেশি করে সচেতন করে তুলতে পারতাম, তাহলে কিন্তু সে ধূমপান করতো না। অর্থাৎ জনসচেতনতাই পারে কোনো কিছুকে আরো বেশি করে প্রাধান্য দিতে, অর্থাৎ জনসচেতনতাই পারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের বক্তা আরো বলে গেলেন মোবাইল কোর্টের কথা। প্রতিপক্ষ বিষয়টির খণ্ডন আমি আগেই করে গেছি যে মোবাইল কোর্টের জন্য সাময়িকভাবে দোকানপাট বন্ধ হলেও সেটি সম্পূর্ণভাবে কিন্তু দোকানপাট বন্ধ আমরা করতে পারি না, বরঞ্চ যদি সেই জনগণটি সচেতন হতো তাহলে কিন্তু সে নিজে অসাধু ব্যবসা থেকে নিজেদেরকে বিরত রাখতো। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন 100% হালাল খাবারের কথা। 100% হালাল খাবার রান্না করার পরেও তারা বোঝেন যে তাতে ভেজাল আছে। প্রতিপক্ষ কোনো ঘটনায় কিন্তু একবার না ঘটলে আমরা সেটা বুঝতে পারি না। ঠিক ধরুন ছাদ থেকে যদি মানুষ পড়ে যায় তাহলে সে মারা যাবে, কিংবা ভুল ওষুধ খেলে তার শারীরিক সমস্যা হবে, সেটা যদি একবার বা দুইবার না ঘটতো তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারতাম না। বিষয়টি এরকম যে শিক্ষা একজনের আর জ্ঞান আমাদের সবার। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের বক্তা আরো বলে গেলেন আইনের কথা এবং তিনি বলে গেলেন যে আমরা আইনের শাসনকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। প্রতিপক্ষ আমরা আইনের শাসনকে বাদ দিয়ে দিচ্ছি না, বরং আমরা বলছি যে আইনের শাসনকে ফলপ্রসূ করার জন্য প্রয়োজন জনসচেতনতা। শুধুমাত্র আইনের শাসন নয় বরং সেই আইনের শাসনের বাস্তবায়ন করা লাগবে, আর সেই বাস্তবায়ন করতে পারে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে, জনগণকে সচেতন করার মাধ্যমে। মাননীয় মডারেটর একটি উদাহরণের সাহায্যে বিষয়টি প্রমাণ করে দেওয়া যায়। কোনো ব্যবসায়ী দেখা যাচ্ছে অসাধু পন্থা অবলম্বন করে 30,000 টাকা ইনকাম করছে এবং দেখা যাচ্ছে তাকে জরিমানা করা হচ্ছে 20,000, তাহলে তো সে অসাধু ব্যবসায়ী থেকে নিজেকে সরিয়ে আনবে না, অর্থাৎ সে যদি সচেতন হতো তাহলে কিন্তু সে এই কাজটি করতো না। এছাড়া মাননীয় মডারেটর প্রতিপক্ষ যদি এটা ভেবে নেন যে আমরা আইনের শাসনের বিষয়টিকে সম্পূর্ণ মেনে নেব, তাহলে তাদেরকে এটা বলতে হয় যদি আমরা আইনের শাসনকে মেনে নিতাম তাহলে আজ আপনাদের পাশে দাঁড়িয়ে বিতর্ক করতাম, বিপরীতে দাঁড়িয়ে নয়। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের দলনেতা এসে বলে গেলেন জনসচেতনতা আছে কিন্তু আইনের শাসন প্রধান। প্রতিপক্ষ আমরা যখন সৃষ্টির আদিতে ছিলাম তখন কিন্তু সেখানে কোনো আইনের শাসন ছিল না, বরং জনগণ প্রথমে সচেতন হয় যে তাদেরকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু একটা করতে হবে যাতে তারা সেই অসাধু ব্যবসাকে দমন করতে পারে। ঠিক তখন তারা সামাজিকভাবে সচেতন হয় এবং তারা জনগণকে ঐক্যবদ্ধ করে তোলে এবং সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে আইন নামক কিছু একটা সৃষ্টি করতে হবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু আইনের সৃষ্টি। অর্থাৎ প্রতিপক্ষ
পক্ষ জনসচেতনতা থেকে কিন্তু আইনের সৃষ্টি হয়েছে। তাই আইনের শাসনকে যদি বাস্তবায়ন করতে হয় তার জন্য প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি। তাই আসুন আমাদের মূল মন্ত্র হোক সমৃদ্ধ দেশ আলোকিত মন, হয়ে উঠি সচেতন একজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষধর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দলের দলনেতা ঝিলিক গাঙ্গুলিকে তার যুক্তি খণ্ডন পর্বে অত্যন্ত সুচিন্তিত যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা অর্থাৎ বিপ্লবী বাঘা যতীন দলের দলনেতা ফাহিম মুনতাসির রহমানকে তার যুক্তি খণ্ডন পর্বের বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধু ডিম আগে নাকি মুরগি আগে এরকম একটা কনসেপ্ট তৈরি করে আমাদের সবাইকে ভূগোল বোঝানোর চেষ্টা করছেন মাননীয় মডারেটর। এখানে কোনটা আগে আসছে এবং কোনটা পরে আসছে এটা কিন্তু মুখ্য বিষয় না, আমি প্রথমেই বলে গিয়েছি। এখানে আমি বলেছি যে কে প্রধান ভূমিকা পালন করছে, জনসচেতনতা নাকি আইনের প্রয়োগ। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ বন্ধুর দলনেতা বলে গেলেন মোবাইল কোর্টের কথা। মোবাইল কোর্ট দিয়ে নাকি সেটা সাময়িকভাবে বন্ধ করা সম্ভব। তার এই ভুল ধারণাটা আমি ভেঙে দিতে চাই মাননীয় মডারেটর। যখন কোনো স্থানে মোবাইল কোর্ট বসে এবং সেই মোবাইল কোর্টের কর্তৃপক্ষরা যে যখন কোনো একটা দোকান বা ফ্যাক্টরিকে তাদের অপরাধের জন্য সাজা প্রদান করে, সেই সাজাটা কিন্তু ফ্যাক্টরিটা সিলগালা করে দেওয়া হয় বা দোকানটা সম্পূর্ণ মূল্যে বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রে তো সেটা চিরমূল্যে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে তারা বলছে যে এই বিষয়টা সাময়িক বিষয়? এটা আমার বোধগম্য হচ্ছে না মাননীয় মডারেটর। তিনি বলে গেলেন আমি নাকি রাস্তায় ধূমপানের কথা বলেছি। এ কথা আমি কখনোই বলিনি। আমি বলেছি যেখানে লেখা আছে এটা পাবলিক প্লেস, এখানে ধূমপান করা আইনত দণ্ডনীয়, সেখানে দাঁড়িয়ে একজন মানুষও ধূমপান করার সাহস পায় না মাননীয় মডারেটর। এটা আমি দৃঢ় গলায় বলে যেতে চাই মাননীয় মডারেটর। উনি বলে গেলেন যে শিক্ষা নাকি একজনের আর সচেতনতা সবার। এরকম ভুল ধারণা নিয়ে তারা এরকম বিতর্কের মঞ্চে কিভাবে আসে? শিক্ষাকে একজনের জন্য মাননীয় মডারেটর, যদি তাই হতো তাহলে আজকে বাংলাদেশ সরকার শিক্ষার জন্য এত কিছু করতো না। শিক্ষা আমাদের সবার জন্য, আমাদের সবারই শিক্ষা নিতে হবে। মাননীয় মডারেটর, আমরা যে বিস্কুটের উদাহরণ দিয়েছিলাম উনি সেটার প্রেক্ষিতে বলে গেলেন যে এরকম জিনিস নাকি একবার নিয়ে আমরা ভুল থেকে শিক্ষা নিব, কিন্তু কেন ভুলটা হওয়ার সুযোগ করে দিব? যদি সেখানে আইনের কঠোর প্রয়োগ থাকে এবং সংশ্লিষ্ট প্রশাসনের ব্যবস্থা থাকে তাহলে এরকম ভুল তো হওয়ার সুযোগই তৈরি হবে না। কারণ এই ভুলের ফলে যদি একজন মানুষেরও জীবন চলে যায় তাহলে বাংলাদেশ থেকে একজন মূল্যবান জনসংখ্যা কমে যাবে, একজন সদস্য কমে যাবে। সেটা কি আমাদের জন্য ক্ষতিকর নয় মাননীয় মডারেটর? তাদের দ্বিতীয় বক্তা যখন কথা বলেছেন তিনি বিভিন্ন সময় আইনের ধারাকে টেনে এনেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই ধারাগুলোর মাধ্যমে সচেতনতা সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে মাননীয় মডারেটর মুখ্য কি, আইনের ধারা নাকি সচেতনতা? অবশ্যই আইনের ধারা। এই ধারাগুলো না থাকলে সচেতনতা তৈরি হতো কিভাবে? তাহলে প্রধান ভূমিকা পালন করছে কিন্তু মাননীয় মডারেটর আইন। মাননীয় মডারেটর, তারা বারবার আইনের উপরে আঙুল তুলে কথা বলেছে যে সবসময় নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাওয়া যাবে না, তারা এ বিষয়ে উদাসীন। বাংলাদেশের আইন যদি এতই খারাপ হতো বা এরকম আইনের সংশ্লিষ্ট লোকজন এতই উদাসীন হতো তাহলে কিন্তু আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেতাম না মাননীয় মডারেটর। আমাদের প্রতিপক্ষ দলের দলনেতা খুব দুটো সুন্দর লাইন বলেছিলেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্রকে চিবিয়ে খাবো। আবার তিনি এটা বলেছিলেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কিন্তু কথা হচ্ছে মাননীয় মডারেটর, আমরা বর্তমান 2021 সালে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা এত খারাপ না এবং এত মানুষ যে ক্ষুধার জন্য মারা যাচ্ছে বা এরকম কিছু না। তিনি একটা ভুল প্রেক্ষাপট প্রমাণের চেষ্টা করছেন মাননীয় মডারেটর। আজকে বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষকে যে পরিমাণ ভাতা দিচ্ছে সেটা ডেনমার্কের জনসংখ্যার থেকে বেশি মাননীয় মডারেটর। তাছাড়া বিভিন্ন জায়গায় সরকারিভাবে ফ্রিল্যান্সিং করছে সরকারের উদ্যোগে, যাতে বেকারে ফ্রিল্যান্সিং করে কিছু আর্থিক উপার্জন করতে পারে। তাই মাননীয় মডারেটর বলে যেতে চাই আইনের কঠোর প্রয়োগই পারে খাদ্য অধিকার নিশ্চিত করতে, ভোক্তা অধিকার নিশ্চিত করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাহিম মুনতাসির রহমান, বিপক্ষ দল অর্থাৎ বিপ্লবী বাঘা যতীন দলের দলনেতা। অত্যন্ত সুদৃঢ় অবস্থানে আজকের আয়োজনের পক্ষ দল অর্থাৎ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দল, বিপক্ষ দল বিপ্লবী বাঘা যতীন দল তথ্য উপাত্ত তাদের যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে দুই দলই সুদৃঢ় অবস্থান করেছেন যে তারাই সেরা। তো আমরা জানি না যে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের
নম্বরপত্রের খাতায় কি রকম নম্বর দিয়ে কাদেরকে সেরা নির্বাচিত করবেন। তবে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় দুই দলই যে তাদের অবস্থানে সুদৃঢ় ছিল সে বিষয়ে কোনো দুটি দলই যে অত্যন্ত ভালো বিতর্ক করেছে এই বিষয়ে কোনো বিতর্ক নেই আজকের বিতর্ক প্রতিযোগিতায়। তো আমরা বিশ্বাস করি এই যুক্তির শানিত ধারে ছিন্ন হোক আধার। আমরা ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি এই ধারণ নিয়ে এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলি। তো সকলের মধ্যেই এই চেতনা জাগ্রত হবে, যুক্তি শানিত ধারে ছিন্ন হোক আধার। তো আমি এই পর্যায়ে আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দল যে বিতর্ক প্রতিযোগিতা করেছেন এই প্রতিযোগিতার উপরে আজকে আমাদের যে তিনজন বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন, আমরা আমাদের ফলাফল প্রস্তুত হওয়ার পূর্বে আমরা আমাদের বিচারক মণ্ডলীর তিনজন সদস্যের অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা কিছু বক্তব্য শুনতে চাই। আমি প্রথমেই ঝিনাইদহ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ রাসেলের কাছ থেকে শুনতে চাই যে আজকের দুই দলের বিতর্ক প্রতিযোগিতার বিষয় সম্পর্কে তিনি তার বক্তব্য করবেন। ধন্যবাদ। আজকের বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2021-এর উপলক্ষে যে বিতর্ক প্রতিযোগিতা, এখানে পক্ষ এবং বিপক্ষ দল তাদের চমৎকার যুক্তিতর্ক উপস্থাপন করেছে। আপনাদেরকে এই চমৎকার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অনেক তথ্য নিখুঁতভাবে উপস্থাপন করেছেন, যেটা আসলে আমরা স্পেশালিস্ট হিসেবে মানে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মহোদয় যত চমৎকারভাবে আমাদেরকে বোঝান, ঠিক সেরকমই অনেক সুন্দর খুঁটিনাটি আমরা জানতে পেরেছি। আমাদের সকল এখানে উপস্থিত সকল যারা আছেন, যারা উপভোগ করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, সকলের কাছে এটুকুই বলতে চাই যে জনসচেতনতা যেরকম জরুরি, ঠিক সেরকম জরুরি আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসনের জন্য যে আইনের চর্চা এবং জনসচেতনতা দুটোই আসলে জরুরি। বিজ্ঞ বিচারকবৃন্দ বিচার করেছেন, ফলাফলে আমরা সব দেখতে পারবো এবং সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার নিরাপদ খাদ্য অফিসার হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে ভোক্তা অধিকার আইন 2009 সেটা সঠিকভাবে প্রয়োগ হোক এবং মানুষ সকল ভোক্তা যেন প্রতারিত, আর কোনো ভোক্তাই যেন প্রতারিত না হয় সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ঝিনাইদহ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ রাসেল মহোদয়কে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঝিনাইদহ জেলার অত্যন্ত সুদক্ষ একজন কর্মকর্তা জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। ধন্যবাদ। আমি প্রথমেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পক্ষ দল এবং বিপক্ষ দলের তার্কিক বৃন্দকে। অত্যন্ত প্রাণবন্তভাবে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি শেষ হয়েছে। উভয় দলই খুব সুন্দরভাবে তাদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন। আসলে বিচারক হিসেবে আমাদের দিক থেকে যেটি দেখার বিষয় সেটি হলো যে তিনি যে পক্ষে আছেন, অর্থাৎ পক্ষে বা বিপক্ষে আছেন, সেই পক্ষে বা বিপক্ষে থাকার তার যে যুক্তি, তার যে অবস্থান, সেটি তিনি কিভাবে উপস্থাপন করছেন, কিভাবে যুক্তি বা প্রতিযুক্তি তুলে ধরছেন, সেই বিষয়গুলো আমাদের মূল বিবেচ্য বিষয়। যদিও আমরা এখানে কয়েকটি প্যারামিটারের ভিত্তিতেই তাদেরকে বিচার করার চেষ্টা করেছি। যদি উচ্চারণ বা বাচনভঙ্গির দিকের কথাগুলো বলি, সবাই আসলে খুব ভালো, তাদের উচ্চারণ বাচনভঙ্গি সবই ভালো ছিল এবং যুক্তি তর্ক উপস্থাপনের ক্ষেত্রেও সবাই তার যে কি বলা যায় উপলব্ধি বা তার যে জ্ঞানের গভীরতা, সেই জায়গা থেকেই তিনি বা তারা চেষ্টা করেছেন যুক্তি বা প্রতিযুক্তি দেওয়ার। তো আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আমাদের কর্মকর্তা যেভাবে বলার চেষ্টা করেছেন যে আমাদের আসলে শুধুমাত্র জনসচেতনতা দিয়েই ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব না, এবং সেটি সম্ভব না। তার প্রথম যুক্তিটি হলো এরকম যে এই ভোক্তা অধিকার আইন এটি মাত্র 2009 সাল থেকে আমাদের দেশে প্রচলিত। তার মানে কি?
তার মানে হচ্ছে যে জনসচেতনতা দিয়ে আমরা ভোক্তা অধিকার নিশ্চিত করতে পারছিলাম না, তার কারণেই কিন্তু এই আইনটি আমাদেরকে করতে হয়েছে। আমাদের বিপক্ষ দলের দলনেতা একটি বিষয় আসলে উপস্থাপন করেছেন যে যদি কোনো কি বলা যায়, যে তিনি যেটা বলেছেন যে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি যদি সে সচেতন হয় আসলে তাহলে জনগণের ভোগান্তি আরও বাড়বে। আমরা আসলে এটাকে সচেতনতা বলতে পারি না, কারণ কেউ যদি আসলে কূটকৌশল অবলম্বন করে সেটা কোনোভাবেই সচেতনতা নয়, এটি আমরা কোনোভাবেই সচেতনতা হিসেবে দাবি করতে পারি না, এটা আমরা করব না, কারণ এটা একেবারেই নেতিবাচক একটি বিষয়। সচেতনতা মানেই হলো তার কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়, কোনটি জনগণের জন্য মঙ্গল কোনটি মঙ্গল নয়, তার নিরিখেই আসলে তিনি তার সিদ্ধান্তটি নেবেন। তো এটি হলো বিষয়। তো আমরা বিচারক বৃন্দের পক্ষ থেকে উভয় দলের তার্কিক বৃন্দকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সবাই আসলে ভোক্তা এবং ভোক্তার প্রান্ত থেকেই আমাদের অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন হব এবং সরকারের যে আইনটি রয়েছে এই আইনটি প্রয়োগ এবং বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করব, অন্যদেরকে সচেতন করব। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা তথ্য অফিসার জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। সকলের বিশেষ অবগতির জন্য জানাতে চাই যে আজকে যে 6 জন বিতার্কিক এই মঞ্চে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তারা বিভিন্ন সময় জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে তথা জাতীয় পর্যায়েও কিন্তু তারা বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন সময় অংশগ্রহণ করেছে। তো আমরা বিশ্বাস করি যে তাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তারা যে তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছে, এই তথ্যগুলো অনেকগুলোই হয়তো বা আমাদের জানা ছিল না। আমরা তাদের এই বক্তব্যের মাধ্যমে আমরা আজকে নতুনভাবে সেই তথ্যগুলো জানতে পেরেছি। এজন্য আজকের বিতার্কিকদের জন্য যে 6 জন বিতার্কিক আমাদের মাঝে উপস্থিত হয়ে তাদের মূল্যবান বক্তব্য এবং গত 3-4 দিন ধরে তাদের নিরলস পরিশ্রম করে কিন্তু তারা তাদের স্ক্রিপ্ট তৈরি করেছে, বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে আজকের বক্তব্য তারা প্রদান করেছে। এজন্য বিশেষ করে বিতার্কিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই পর্যায়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার আরেকজন বিচারক ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মানিত সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব SM নুরুন নবী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, বিশেষত বিতার্কিকদেরকে। আমি একটু স্মৃতিকাতর হয়ে পড়েছি, কারণ বিশ্ববিদ্যালয়ের জীবনে আমিও বিতর্কের সাথে জড়িত ছিলাম। আমরা মডেল ইউনাইটেড নেশনস করতাম, আমি 2টো করেছি, তো খুব স্মৃতিকাতর হয়ে পড়েছি। তো আমার বিজ্ঞ বিচারকগণ বিতর্কের বেশ খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, আমি সেদিকে যাব না। আমার সবচেয়ে ভাল লাগছে যে জিনিসটা, যে এই যে কিশোর কিশোরীরা এখানে বসে বিতর্কর মতো একটা সৃজনশীল ব্যাপারের সাথে নিজেদেরকে জড়িয়েছে। এখানে অনেক অডিয়েন্সও আছে যারা কিশোর কিশোরী বয়সের। এখন তো সময় হচ্ছে কিশোর গ্যাংয়ের সময়, এখন সময় হচ্ছে লেডি গ্যাং সিমির সময়। এই সময় এই ছেলে মেয়েগুলোকে দেখে আমার খুবই ভালো লাগছে। আমি প্রশাসনে জড়িত থাকার কারণে আমি ফেসবুকেও আছি, দেখা যাচ্ছে যে পঞ্চগড়ে কোনো একজন কিশোর গ্যাং কোনো একটা অকারেন্স ঘটিয়েছে বা কোনো একটা দোষ করেছে, আমাকে ফেসবুকে লিখে ভাই কিছু একটা করেন। হ্যাঁ, এভাবে আমি বুঝতে পারি যে আমাদের কিশোরীদের অবস্থা ভালো না। পরশুদিন পতেঙ্গায় একজন কিশোরী গ্যাং লিডার, ওর নাম হচ্ছে ডন সিমি, সে একটা মেয়েকে পিটিয়ে এখন 3 দিনের রিমান্ডে সম্ভবত। তো এই হচ্ছে আমাদের অবস্থা। সেখানে এই যে 6টা কিশোর কিশোরী, সামনে আরও কিছু বসে আছে, এরা যে বিতর্কের মতো একটা জিনিস উপভোগ করছে, এটাই আনন্দের, এটাই গর্বের। আমাদের পাওয়াটা এখানেই। জনসচেতনতা ভোক্তা অধিকার রক্ষা করবে কি করবে না সেটা খুবই আপেক্ষিক একটা বিষয়, কিন্তু আনন্দের বিষয় যে তোমরা এই জিনিসটাকে এগিয়ে নিচ্ছ, তোমরা এখানে আনন্দ খুঁজে পাচ্ছ। তোমরা এভাবে আনন্দ খুঁজে পাও, তোমরা এভাবেই বেড়ে ওঠো, বড় হয়ে ওঠো, এই কামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত 3 জন বিচারক মণ্ডলীকেও তারা তাদের মূল্যবান সময়ের আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় এসে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা বিতর্ক, আপনারা ইতিমধ্যে আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমরা 2টি আয়োজন আজকে রেখেছি, প্রীতি বিতর্ক এবং প্রশ্নোত্তর পর্ব।
তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অর্থাৎ ভোক্তা আইন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের অজানা কোনো তথ্য থেকে থাকে, আপনারা যে কোনো ধরনের তথ্য জানতে চাইতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের ভোক্তা বিষয়ক, আজকে যেহেতু বিশ্ব ভোক্তা অধিকার দিবস, ভোক্তা বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দিবেন আমাদের ঝিনাইদহ জেলার যে ভোক্তা অধিকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক রয়েছেন জনাব সুচন্দন মণ্ডল। আমি পর্যায়ে এই প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের সামনে একটা ওইখানে মাইক্রোফোন আছে, কেউ প্রশ্ন করতে চাইলে আপনারা কেউ প্রশ্ন করতে চাইলে আপনারা একটু কাইন্ডলি। আসসালামু আলাইকুম। প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন সময় আমরা দেখি যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যাদের বিরুদ্ধে মোবাইল কোর্টটা পরিচালনা করা হচ্ছে তারা কি বিষয়ে বা তাদের তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যার জন্য কি আইন আছে, তারা কি করতে পারবে না করতে পারে সে বিষয়ে তাদেরকে কখনো সচেতন করা হয় কি না। আমরা বিভিন্ন সময় কিন্তু দেখতে পাই যে মিষ্টির দোকানে জরিমানা করা হচ্ছে, আপনার মুদিখানার দোকানে জরিমানা করা হচ্ছে, কেউ দাম বেশি রাখতেছে, কেউ খারাপ পরিবেশে মিষ্টি তৈরি করতেছে, বিভিন্ন হোটেলে জরিমানা করা হয় বাসি খাবারের জন্য। এখন যারা ওখানে পরিবেশনা করে, খাবার পরিবেশনা করে বা যারা মালিক কর্তৃপক্ষ আছে, তারা কি জানে যে কোনটা অন্যায় এবং কোন অন্যায়ের জন্য কি শাস্তি হবে? এবং আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই যে বিভিন্ন সময় কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে যে অর্থনৈতিক দণ্ড তাদেরকে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে সেই দণ্ডটা বেশি হয়, আবার অনেক ক্ষেত্রে কমও হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে তারা অন দ্য স্পটে কিন্তু জরিমানা প্রদান করে। তো এই ক্ষেত্রে অন দ্য স্পটে জরিমানা প্রদান না করে তার পক্ষে বা তার সপক্ষে যুক্তি বা প্রমাণ প্রদর্শন বা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে বা তার বিরুদ্ধে যে অর্থনৈতিক যে জরিমানা করা হয়েছে, এই জরিমানাটা সে লঘু করার কোনো সুযোগ পাবে কিনা বা এটা আদালত পর্যন্ত গড়ানোর কোনো সুযোগ আছে কিনা, এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। তার শুরুতেই আমরা যেটা বলতে চাই যে আমরা ব্যবসায়ীদেরকে প্রতিটা ব্যবসায়ীদের যে সংগঠন আছে বা সমিতি আছে তাদেরকে ডেকে তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে সচেতনতামূলক সভা বা তাদেরকে মত বিনিময় সভা, এগুলোর মাধ্যমে তাদেরকে আইনগুলো সম্পর্কে জানানো হয়। এর পাশাপাশি যেটা হয় যে আমরা শহরে বা বাজারের মধ্যে মাইকিং করেছি। এই গত 3-4 দিন আগেও আমরা এই যে সয়াবিন তেলের মূল্য বেড়ে গেল, আমরা কয়েকজন অফিসার মিলে বাজারের প্রতিটা দোকানে দোকানে গিয়ে তারা কেন দাম বেশি নিচ্ছে বা তাদের কি কেন এটা করছে, সরকার মূল্য বেঁধে দেওয়ার পরেও এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জানানো হয়। ঝিনাইদহের ব্যবসায়ীরা মোটামুটি কম বেশি আমরা শহরে যারা আছে, অ্যাটলিস্ট শহরের বাইরে না হলেও শহরে যারা আছে তারা মোটামুটি তাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। আর আপনি আজ যে এটা বললেন সেটা হচ্ছে যে জরিমানার বিষয়টা আসলে হচ্ছে অপরাধের মাত্রার উপরে নির্ভর করে। একই অপরাধে দেখা যাচ্ছে আইনে ধারা থাকে যে দেখা যাচ্ছে একই অপরাধ করে কারোর কম শাস্তি হচ্ছে, কারো বেশি শাস্তি হচ্ছে। সেখানে হচ্ছে মোটিভটা কি সেটা দেখা হয়, যে তার মোটিভটা যদি খারাপ হয় তাহলে শাস্তির মাত্রা বেশি হয়। তারপর আরও যে বিষয়টা আছে যে মোবাইল কোর্টে জরিমানা করলে সেখানে জরিমানাটা ওই স্থানেই পরিশোধ করতে হয়, এটা পরে পরিশোধের কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে অনাদায়ে জেল প্রদান করা হয়। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন জরিমানা করে তখন যদি সে ওই স্পটে থেকে জরিমানাটা প্রদান করতে না পারে তাকে 5 কর্মদিবস সুযোগ দেওয়া হয় যে এই 5 কর্মদিবসের মধ্যে সে তার জরিমানার টাকাটা পরিশোধ করবে। ধন্যবাদ। আর কেউ? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হাসানুজ্জামান, আমি সমাজসেবা অফিসার কর্মরত আছি সরকারি শিশু পরিবার মধুপুরে আর কি। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের সমাজসেবায় যেমন 1098 বলে একটা নম্বর প্রচলিত আছে, আবার 999 বলেও একটা নম্বর কিন্তু প্রচলিত আছে, যে ওই দপ্তরের কাজের মধ্যে যেটা পড়ে আইনগত দণ্ডনীয় কোনো অপরাধজনক কাজ হলে আমরা ওই নাম্বারে কল দিয়ে সাথে সাথে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সাধারণ জনগণ
সচেতনতার জায়গা থেকে সহযোগিতা করতে পারি সরকারকে। বা তো এই একইভাবে ভোক্তা অধিকার যদি কোথাও বঞ্চিত হয় বা কোনো দোকানদার বা ব্যবসায়ী যদি আইনগত লঙ্ঘন নিয়ে কোনো কাজ করে, তাহলে এরকম কোনো ব্যবস্থা আমরা ওই স্পট থেকেই আমরা কোনো ব্যবস্থা নিতে পারি কিনা, এরকম কোনো নম্বর বা কোনো কিছু আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এক্ষেত্রে আমাদের বিতর্ক শুনেছি। আমাদের পক্ষ দলে যারা ছিল তারা কিন্তু একটা হটলাইন নাম্বারের কথা বলেছে, ভোক্তা বাতায়ন 16121। এটা হচ্ছে ভোক্তা বাতায়নের নাম্বার। আপনারা এ ধরনের কোনো সমস্যা হলে এখানে কল করতে পারেন। আর 999টা আসলে আমাদের জরুরি সেবার জন্য, সেখানে যদি আপনারা ফোন করেন তারাও কিন্তু আমাদের ঠিকানা আপনাদেরকে, মানে আমাদের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেয়। আপনারা যদি 333-তে ফোন করেন, সেখানে ফোন করলে সেখান থেকেও আমাদের নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে। আর ভোক্তা অধিকারের জন্য স্পেশালি নাম্বারটা হচ্ছে 16121। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইউনুস হক, আমার বাসা দিনাজপুর। আমি রূপসী বাংলা আর্কিটেকচার কনসালটেন্সি ফার্মে জুনিয়র আর্কিটেক্ট হিসেবে আছি। স্যার, আমার প্রশ্ন হলো, আমরা পণ্যের গায়ে দেখি উৎপাদনের তারিখ এবং ডেট এক্সপায়ারের তারিখ, কিন্তু আমাদের আশেপাশে অনেক ছোটোখাটো বেকারি আছে যারা উৎপাদনের তারিখ এবং মেয়াদ শেষের তারিখও উল্লেখ করে, কিন্তু তাদের কোনো লেপ নাই। তারা কিভাবে এই জিনিসটা উল্লেখ করে? এটা আমার প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যারা লোকাল যে বেকারিগুলো আছে এরা সাধারণত আমাদের যে প্রতিষ্ঠিত যে খাদ্য ব্যবসায়ী যারা আছে বিভিন্ন কোম্পানি, তারা যে মেয়াদটা সাধারণত দেয় ওইটাকে ওরা ফলো করে। ওরা আসলে বিজ্ঞানসম্মতভাবে এটা বের করেনি। কিন্তু আমাদের এই যে আমাদের এখানে একজন অফিসার আছে, নিরাপদ খাদ্য অফিসার, আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারা একটা বিষয় রেখেছে যে কোনো কোম্পানি যদি কোনো পণ্য উৎপাদন করে তাদের যে প্রত্যাশিত যে মেয়াদকাল সেটা তারা টেস্ট করে বের করবে। এটা আস্তে আস্তে প্রক্রিয়াধীন আছে। আমরা হয়তো অচিরেই এগুলোর বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা পেয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো প্রতিষ্ঠানে যখন জরিমানা করা হয়, মানে সেটা তো প্রথমবারে সেটাকে সিলগালা করা সম্ভব হয় না, তাহলে কতবার অভিযানের পর সেটা প্রতিষ্ঠানকে সিলগালা করা যায়? এরকম কোনো নিয়ম নেই যে প্রথমবার সিলগালা করা যাবে না। তার অপরাধের মাত্রা যদি বেশি হয় প্রথমবারই সিলগালা হতে পারে। তাকে সংশোধনের সুযোগ দেওয়া যাবে না? এটা সংশোধনের বিষয়টা যেটা হয় আর কি, একটা মানে অপরাধের মাত্রার উপর নির্ভর করে। আপনি যদি খুব মানে এক্সট্রিম মাত্রায় অপরাধ করেন সেক্ষেত্রে তো সংশোধন করেও আপনার খুব একটা সুযোগ পাবেন না। আর আমাদের অধিদপ্তর থেকে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান সিলগালা না, প্রথমে সেটা সাময়িকভাবে বন্ধ করা হয়। আমরা তাদেরকে সাময়িকভাবে একটা বন্ধ করে তাকে কারণ দর্শানোর একটা নোটিশ দিয়ে আসি। সে তার ব্যাখ্যা এবং তার যে যুক্তিতর্ক বা তার যা কিছু আছে সেটা নিয়ে সে আমাদের কাছে আসবে। সেটা যদি সন্তোষজনক না হয় তখন আমরা তাকে স্থায়ীভাবে বন্ধ করে দিই। ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে যে কোনো জানার যে কোনো কিছু করতে পারেন। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের সমাপ্তির দিকে যাব আর কি। যাই হোক, আর কারো যেহেতু প্রশ্ন নেই, আমি আমাদের বিতর্ক প্রতিযোগিতা এবং প্রশ্নোত্তর পর্ব শেষের দিকে যাচ্ছি। আমি প্রথমেই আমাদের পক্ষ এবং বিপক্ষ দলকে ধন্যবাদ জানাতে চাই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সবসময় একটু মানে রসকসহীন হয়, কিন্তু তারা যে এত চমৎকারভাবে আইনটাকে উপস্থাপন করেছে এজন্য আমি উভয় দলকেই ধন্যবাদ দিতে চাই। এবং তারা আসলেই উভয় পক্ষই খুব ভালো বলেছে। আমার দৃষ্টিতে দুই পক্ষই বিজয়ী হয়েছে। তারপরেও আমাদের তিনজন বিচারক ছিলেন, তারা তাদের মতামত জানাবেন। তারা হয়তোবা মানে যেহেতু জয় পরাজয় থাকেই সেখান থেকে একটা পক্ষকে বেছে নেবেন। তাহলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করে আমি শুভকুমার বিশ্বাসকে পরবর্তী অংশ শেষ করার জন্য অনুরোধ করছি। এই এটা দাও শুধু। হ্যাঁ, তেমনই
আমি আজকের আয়োজনের সম্মানিত সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব আমুনুর রহমান টুকু, সভাপতি ক্যাব। দুই দলের নম্বর নিয়ে মানে অসংখ্যবার যোগ বিয়োগ করা হলো। আমরা আমাদের যখন ফলাফল ঘোষণা করতে পারবো তখন জানতে পারবেন আজকের ফলাফল। আপনারা দেখছিলেন যে আমি নিজেই উঠে গিয়েছিলাম যে যোগ বিয়োগটা বারবার করবার জন্য। তো এই পর্যায়ে আমরা মূলত আমাদের যদি আজকের কোনো আর প্রশ্নোত্তর পর্ব নেই, আমাদের বিতর্ক প্রতিযোগিতা এবং প্রশ্নোত্তর পর্ব দুইটাই শেষ হয়েছে। এই পর্যায়ে আমি আমাদের সভাপতি মহোদয়কে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের আয়োজনের সভাপতি মহোদয়। এবং এরপরে আমরা আজকের ফলাফল ঘোষণা করব, তারপরেই পুরস্কার বিতরণ পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিতর্ক শুনছিলাম আর কি, খুব চমৎকার লেগেছে আমার কাছে, খুবই চমৎকার। এবং যখন যারটা শুনছি তখন সেইটাই মনে হচ্ছে এইটাই সেরা, সেইটাই সেরা মনে হচ্ছে। যখন যারটা শুনছি আর কি তখন সেইটাই সেরা মনে হচ্ছে আমার কাছে। তো অনেক যেমন আমার আবু বকর ভাই একটা কথা বলেছেন ঠিকই, যে সচেতনতা মানে ইন দ্য রাইট ডিরেকশন। এটা নেগেটিভ ডিরেকশন বা এটা বোঝা যায় না আর কি এক কথাই। আর ওই যে আরেকটা কথা বলেছিল যে ইয়ের কি তো ওই যে ইসের পক্ষে মানে সিগারেটের উপরে লেখা থাকে সচেতনতা সৃষ্টির জন্য, এটাই প্রমাণ করে যে সচেতনতা প্রয়োজন। এই কথাটাই প্রমাণ করে সচেতনতার প্রয়োজন, তাই নয় কি? মানুষ না মানুষের পরের কথা, কিন্তু প্রয়োজন যেটা এটা ওইটাই ওই কথাটাই প্রমাণ করে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আর কি। আর অনেক কথা এসেছে। আর আমাদের যে ওই যে এখানে কিন্তু লেখা আছে ভোক্তা অধিকার, ভোক্তার সচেতনতা, ভোক্তা দায় দায়িত্ব তা লেখা নেই কিন্তু আমি মনে করি এভরি রাইটস হ্যাজ ইটস করসপন্ডিং ডিউটিস। প্রত্যেকটা অধিকারই একটি কর্তব্য আরোপ করে। আমি যখন আমার অধিকারটা আমি নেব ভোক্তা হিসেবে, তখন আমার কিছু কর্তব্য আছে, আমরা কিন্তু সেদিকটা খেয়াল করতে চাই না। যেমন একজন বক্তা বলেছে, আমি কার কথা খেয়াল করতে পারছি না, যে ভেজাল দ্রব্য দিল, আমি বাড়িতে নিয়ে গেলাম, আমি সচেতন সব কিছুই, কিন্তু পরে দেখলাম যে খারাপ। তার মানে কি? এটা আমার একটি রেসপন্সিবিলিটি রয়ে গেছে যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা, তাই নয় কি? আমি ওখানেই ক্ষান্ত হলে তো হলো না, আমি দেখলাম জিনিসটা খারাপ, বাড়ি যেয়ে বুঝলাম, তো আমি কি চুপ করে থাকবো নাকি? এটা আমাকে একটা রেসপন্সিবিলিটি ইমপ্লাই করে যে আমি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করব যথাযথ কর্তৃপক্ষের কাছে, তাই নয় কি? আমি যা বুঝি আর কি, আমার ব্যক্তিগত অভিমত আর কি। কারণ ওখানে যার ফলে এই যে বলছি যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার অধিকার আছে রাস্তায় হাঁটা, তাই বলে অন্যের অধিকারে বা আরেকজন হেঁটে যাচ্ছে তাকে বাধা দেওয়ার অধিকার আমার নেই। তার মানে আমার অধিকারটা একটি রেসপন্সিবিলিটি ইমপ্লাই করে, একটি আরোপ করে কর্তব্য আর কি। সব জায়গাতে এরকম আর কি, তাই নয় কি? কিন্তু শুধু লেখা আছে ভোক্তা অধিকার, ভোক্তা সচেতনতা লেখা থাকে না, কিন্তু অধিকার ওই ইমপ্লাইজ রেসপন্সিবিলিটিস, এগুলো আমি যেটুকু বুঝি আর কি। তাহলে আর গ্যাঞ্জাম থাকে না। যেমন আমাদের এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি, আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব, এটা 1979 সাল থেকে সম্ভবত এটা কাজ করে যাচ্ছে, এবং তারই অধিকার এই আন্দোলনের ফসলে কিন্তু এই বাণিজ্য মিনিস্ট্রির এই ভোক্তা অধিকার সহযোগিতা সৃষ্টি হয়েছে, এটা আন্দোলনের একটি ফসল। তো সেখানে আমি যা দেখেছি যে মানে 2009 সালে আইনটা হলেও এর কার্যক্রম শুরু হয়েছে সম্ভবত 13 সালে, 5 বছর কোনো কার্যক্রম ছিলই না। এখন এটা আরও ক্রমেই জোর হচ্ছে, ক্রমেই জোরদার হচ্ছে আর কি। যেমন দেখা যায় ঘুরতে ঘুরতে দেখি, সাধারণত আমাদের একটা অভ্যাস আছে, এই আমরা যারা মানে ভোক্তা, মানে গা শোয়া একটা কথা আছে না, মানে অন্যায় সন্ন্যায় যা কিছু কিন্তু গা শোয়া ভাব নাকি? হ্যাঁ, তো আচ্ছা হ্যাঁ, তো গা শোয়ার অধিকার, এই জন্য গা শোয়া হলে হবে না, আমাদেরকে অভিযোগ দায়ের করার জন্যই সবসময় সচেতন হতে হবে। অভিযোগের সংখ্যা আমরা খুব কম পাই। তা আমি সর্বশেষ আমরা সকলকে বলবো, আমরা যদি প্রতারিত হই, যদি অ্যাগ্রিভড হই, তাহলে অবশ্যই আমরা অধিকার আদায়ের জন্য আমরা এখানে আন্দোলন করব এবং আমরা মানে অভিযোগ দায়ের করব।
এই কথা বলে সকলকে সচেতনার জন্য আমি শেষ করছি। দুটোরই দরকার আছে, সচেতনার পাশাপাশি আমি আইন প্রয়োগটা দেখছেন, কারণ আইন প্রয়োগ না হলে সচেতনতা হচ্ছে না, দুটো রিলেটেড। আমি বলবো সম্পর্ক অনেকটা, একটাতে আর একটা যে কাউকেই অস্বীকার করা যাবে না দুই পক্ষের, এই জন্য দুটোই আমাদের দরকার আছে। যেহেতু এই যে আমরা অজ্ঞ, আমরা অশিক্ষিত, আমরা বুঝি না, এই জন্যে তো সকলকে ধন্যবাদ। আর এরকম আয়োজনের জন্য আমাদের বিশেষ করে সারাদিন দেখছি আমাদের সুচন্দন দাদা আর আমাদের রাসেল ভাই সহ এর সাথে আমরা যারা অনেকে যুক্ত আছি, যেদিকে ডিবেটিং সোসাইটি, সকলেই আমরা সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, ঝিনাইদহর নারকেলবাড়িয়া আমিনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং ক্যাব ঝিনাইদহের সুযোগ্য সভাপতি জনাব আমিনুর রহমান টুকু মহোদয়কে কৃতজ্ঞতা পোষণ করছি আজকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। এ পর্যায়ে আজকে আমাদের এই আয়োজনের বিতর্ক প্রতিযোগিতার ফলাফল আমি ফলাফলটি প্রকাশ করছি। পক্ষ দল অর্থাৎ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দলের প্রাপ্ত নাম্বার 216 এবং বিপক্ষ দল অর্থাৎ বিপ্লবী বাঘা যতীন দলের প্রাপ্ত নাম্বার 216। আমরা তাদেরকে বলেছিলাম, আমরা প্রথমে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা হচ্ছে প্রীতি বিতর্কের কোনো ফলাফল আমরা প্রকাশ করতে চাই না। তো তাদের একটা আবেদন ছিল যে আপনারা ফলাফলটা প্রকাশ করলেই ভালো হয়। তা আমরা হচ্ছে মানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে কোনো বিচারকের নাম্বার কিন্তু সমান সমান হয় নাই, কেউ সমান নাম্বার দেয় নাই কোনো দলকেই, যে এই দলকেও 78 দিলাম, এই দলকেও 78 দিলাম, এরকম হয় নাই। এই কোনো বিচারকের কাছ থেকে 78 পাইছে, তারা 69 পাইছে, কোনো দলের কাছ থেকে তারা বেশি পাইছে, তারা কম পাইছে, কোনো বিচারকের কাছ থেকে তারা কম পাইছে, তারা বেশি পাইছে। এবং বিচারটা যখন প্রথমবার আমার কাছে আসলো, আমি ভাবলাম যে হয়তো বা কোনো রকম যোগ বিয়োগে ভুল হতে পারে, এবং আমরা গিয়ে পরবর্তীতে আরও 3 বার বিচার করার পরেও, মানে 3 বার যোগ বিয়োগ করার পরে আমরা একই ফলাফল পেয়েছি। অর্থাৎ যেহেতু প্রীতি বিতর্কের মতোই দুই দলই বিজয়ী হয়েছে এবং অত্যন্ত দুই দলই অত্যন্ত ভালো বিতর্ক করেছে। প্রত্যেক বক্তাই তাদের চমৎকার বক্তব্য দিয়েছে, এজন্য দুই দলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের শ্রেষ্ঠ বক্তা আমরা নির্ধারণ করেছি। শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের দলনেতা ফাহিম মুনতাসির রহমান, তার প্রাপ্ত নাম্বার 78.5 এবং পক্ষ দলের দলনেতার নাম্বার হচ্ছে 78। অর্থাৎ খুব বেশি মানে ডিফারেন্স কিন্তু নাই, খুবই কাছাকাছি। তো আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের বিচার কাজ সম্পাদন করেছেন। তো সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে আমরা প্রীতি বিতর্কে আমাদের ফলাফলটি কিন্তু না দিতে চাইলেও মানে কাকতালীয়ভাবেই আজকের এই ফলাফলটি মূলত দুই দলই সমান নাম্বার পেয়ে আজকে দুই দলই বিজয়ী হয়েছে, বিজিত কোনো দল নাই। এবং আজকে প্রত্যেক বক্তার জন্যই আমাদের পুরস্কার রয়েছে এবং শ্রেষ্ঠ বক্তার জন্য পুরস্কার রয়েছে। এ পর্যায়ে আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক জনাব NM শাহজালাল স্যারকে এই পুরস্কার বিতরণী পর্বে মঞ্চে এসে পুরস্কার বিতরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার, আপনি যদি আসতেন তাহলে আমাদের বিতার্কিকরা অনুপ্রাণিত হবে। স্যার, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক ঝিনাইদহ নুরুন নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং সর্বজন শ্রদ্ধেয় জনাব NM শাহজালাল স্যারকে আমি আজকের এই পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণ করে পুরস্কার প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। 25 বছর চাকরি করছি কেসি কলেজে, সে কথা কেউ বলে না। 5.5 বছর চাকরি করছি, সেটাই হয়ে গেছে। নতুন তথ্য হচ্ছে স্যার আমাদেরকে, আমি এই তথ্যটা নিজেও জানতাম না, তো এখন থেকে আমরা এই তথ্যটা সকলকে জানাবো। স্যারের চাকরি জীবনের 25 বছর স্যার কেসি কলেজে শিক্ষকতা করেছেন। তো এটা আমি যদিও বর্তমানে কেসি কলেজের এবং আমাদের অনেক বিতার্কিকই কেসি কলেজের শিক্ষার্থী রয়েছে, তো আমরা এরকম একজন শিক্ষকের জন্য আমরা সত্যি গর্বিত। স্যারের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং আজকের এই পুরস্কার বিতরণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই আজকের পক্ষ দল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দলের প্রথম বক্তা
নুসরাত জাহান অরিনকে তার উপহার গ্রহণের জন্য আহ্বান করছি। নুসরাত জাহান অরিন, এরপরে তাসকিয়াতুন নাজমুন রাপ্তি। এরপরে তাসকিয়াতুন নাজমুন রাপ্তি। এরপরে আমি বিপক্ষ দলের প্রথম বক্তা মাইশা ফাহমিদা দিশাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। না না স্যার, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমি ঝিলিক গাঙ্গুলিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ঝিলিক গাঙ্গুলি পক্ষ দলের দলনেতা, পক্ষ দলের দলনেতা ঝিলিক গাঙ্গুলি। এরপরে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় বক্তা বিপক্ষ দলের তানজিন রহমান নিশাত। তানজিন রহমান নিশাত। বিপক্ষ দল অর্থাৎ বিপ্লবী বাঘাযতীন দলের দলনেতা ফাহিম মুনতাসির রহমান। ফাহিম মুনতাসির রহমান বিপ্লবী বাঘাযতীন দল তথা বিপক্ষ দলের দলনেতা। আমি ফাহিমকে আবারও আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফাহিম মুনতাসির রহমান আজকের বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা। তো আজকে পুরস্কার বিতরণী এই আয়োজনের মধ্য দিয়ে আজকের এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ।